গল্পের শুরুতেই আমরা একটা স্কুল বাস দেখি, আর সেখানেই আমরা আমাদের গল্পের নায়িকাকে দেখতে পাই, যার নাম হচ্ছে ইয়ান। ইয়ান ওর স্কুলে অনেক বেশি ফেমাস ছিল। সব ছেলেরাই ওকে খুব বেশি পছন্দ করত, কারণ ওর গালে একটা টোল পড়তো। ও প্রতিদিনই স্কুলে অনেক বেশি প্রপোজাল পেত, কিন্তু কাউকেই ও অ্যাকসেপ্ট করতো না। ও খুবই ফেমাস ছিল। একদিন রাতের বেলা আমরা দেখি দৌসিক নামের একটা ছেলে ওকে প্রপোজ করে, আর সে একটা গোল্ড মেডেলও জিতে এসেছে। ইয়ানও ওকে মনে মনে পছন্দ করত। ছেলেটা ওকে প্রপোজ করে দেয়, আর ও তো এটা ফেলতে পারে না। ওর এই টোল পড়া গালকেই সবাই খুব বেশি পছন্দ করত, আর ছেলেটাও এই জন্যই ওকে বেশি পছন্দ করত। এরপর আমরা দেখি অনেক বছর কেটে যায়, আর ওদের রিলেশনটা এইভাবেই চলতে থাকে। এরপর আমরা দেখতে পাই ইয়ান তো আগের থেকে অনেক বেশি মোটা হয়ে গিয়েছে, আর ওর গালের এই টোলটা তো এখন দেখাও যায় না। এরপর আমরা আমাদের গল্পের নায়ককে দেখতে পাই, আর আমাদের গল্পের নায়কের নাম ছিল ইয়ানহু। সে তো একজন জিম ট্রেনার ছিল, তার কাছে অনেক বড় বড় স্টাররা আসতো। এরপর আমরা দেখি একটা মেয়ের সাথে তো ওর একটা নিউজ বের হয়ে যায়, আর ওই স্টারটা একটা ড্রাগের সাথে যুক্ত ছিল। এই জন্য সবাই তো ওকে টার্গেট করতে থাকে। এই জন্য ও অনেক বেশি ডিপ্রেসড থাকে, আর কারোর ফোনও রিসিভ করে না। আর এদিকে ইয়ান তো অনেক বেশি খাবার খেত, কেননা ওর লাইফে তো কোনো দুঃখই ছিল না। ওর বয়ফ্রেন্ড ছিল, আবার অফিসে খুব ভালো কাজও করতো। আর তারপরে সারাদিন শেষে এসে ও অনেক খাবার খেত। এভাবেই ওর দিন চলে যেত, কিন্তু ও তো বুঝতেই পারেনি যে কিভাবে ওর ওয়েটটা এতটা বেড়ে গিয়েছে। একদিন সন্ধ্যার সময় দোসিক ওকে তো ফোন করে, আর ওকে ডিনারের জন্য ইনভাইট করে। ও তো ভাবে আজও হয়তো ওকে কিছু একটা সারপ্রাইজ দিবে, আর তার জন্য ও কোনো রকম রেডিও হয় না। ও অফিসে যেমন থাকে এমনটা হয়েই চলে যায়। এরপর আমরা দেখি ও তো গিয়ে বলে, আমি জানি হয়তো তুমি আজ কোনো একটা সারপ্রাইজ দিবে। তারপর খাবার খাওয়া শেষ হয়ে গেলে ওরা তো গাড়িতে আসে। তখন আমরা দেখি দোষিক তোকে একটা গিফট দেয়, আর এটা খুললে ও দেখতে পায় একটা রিং, যেটা ওরা ওই প্রপোজের দিনই পড়েছিল। এটা দোষিক ওকে আজকে ব্যাক করে দিচ্ছে। আর তখনই ও বুঝে ফেলে যে ছেলেটা ওর সাথে আর রিলেশন রাখতে চায় না, আর এভাবেই তো ওদের ব্রেকআপ হয়ে যায়। এরপর আমরা দেখি পরদিন সকালবেলা ও তো বাইরের দেশে চলে যায়। ইয়ানহো সেম ওই দেশটাতেই ছিল। ওর এখানে কিছু একটা ট্রিটমেন্ট চলছিল। ওর সাথে সবসময় দুটো ছেলে থাকতো, একজনের নাম ছিল জাং, আর একজনের নাম ছিল জি। ওরা সবসময় ওর ফ্রেন্ডের মতো ট্রিট করতো। এরপর আমরা দেখি ওর এই ট্রিটমেন্ট শেষ হয়ে গেলে ওরা তো প্লেনে উঠে, আর এখানে আমরা দেখি জি এর সিটটা তো একেবারে ইয়ানের কাছেই পড়ে, কিন্তু ইয়ানহো আর জাংয়ের সিটটা তো অন্য একটা জায়গাতে পড়ে। জি তো এইদিকে ওর সাথে ফ্রেন্ডশিপ করে নেয়, আর ওর জ্যাকেটটাও ওকে দিয়ে দেয়, বলে তোমার ঠান্ডা লাগতে পারে। এরপর আমরা দেখি যে ওখানে তো একজন পড়ে যায়, আর এটা তো কেউই ছিল না, এটা ইয়ান ছিল। ও তো অনেক বেশি অসুস্থ হয়ে যায়, আর তখন ওর দেখার জন্য ইয়ানহো যায়, আর ওকে চেক করতে থাকে। ওর অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল, ও অনেক বেশি ভারী ছিল, তার জন্য একা একা তো ও নিতে পারে না। জাং আর ও দুজন মিলে ফার্স্ট ক্লাসে নিয়ে আসে, আর সেখানে এসে দেখে ও অনেক টাইট কাপড় পরে আছে, যার জন্যই ওর এই অবস্থা হয়েছে। এখানে তো ওকে প্রাথমিকভাবে একটা চিকিৎসা দেওয়া হয়। কিছুক্ষণ পরে ওর তো জ্ঞান ফিরে আসে, আর তারপর ও তো দেখতে পায় ও কিছুই পরা নেই, আর ও বলতে থাকে আমার এই অবস্থা কে করেছে। তখন আমরা দেখি ইয়ান তো বলতে থাকে তোমার সবকিছু আমি দেখে নিয়েছি, এত টাইট কাপড় পরার কি আছে। আর আমার লাইফে ফার্স্ট টাইমে এরকম হয়েছে, কোনো একটা মেয়ের সাথে এভাবে ফার্স্ট মিট হয়েছে। আমরা তখন দেখতে পাই ও তো অনেক বেশি লজ্জা পেতে থাকে, কিন্তু ইয়ান হয়তো ওর সাথে অনেক মজা করছিল, ও তো এটা বুঝতে পারে না। তারপর আমরা দেখি ইয়ান হয়তো ওর কাছে হেল্প চায়, বলে আমি তোমায় হেল্প করেছি তাই আমাকেও হেল্প করতে হবে। এদিকে ওরা দুজন বাইরে দাঁড়িয়ে থাকে, আর এদিকে ওরা দুজন তো অ্যাম্বুলেন্সে করে চলে যায়, কেননা ইয়ানহুকে যাতে কেউ চিনতে না পারে আর দেখতে না পায়। তারপর আমরা দেখি ইয়ানহো তো ওকে হাসপাতালে নিয়ে যায়, আর তারপর ওখানে রেখে ওখান থেকে চলে যায়, আর ইয়ানও কিছুক্ষণ পর ওখান থেকে পালিয়ে আসে। এরপর আমরা দেখি ওর ফ্রেন্ডরা তো ওকে নিতে চলে আসে। ইয়ানহো তো দূর থেকে ওকে দেখতে পায়, আর এরপর ওর কাছে যায়,
গিয়ে বলে বৃষ্টিতে এভাবে যাওয়া তো আমার ঠিক হবে না, আমি তোমায় পৌঁছে দিচ্ছি। কিন্তু ও তো একেবারে পাত্তাই দেয় না, বলে আমি একাই চলে যেতে পারবো। কিন্তু ইয়ান হয়তো জোর করে ওকে গাড়িতে বসিয়ে নেয় আর তারপরে বলে তুমি কোথায় নামবে। ইয়ান তো ওর বয়ফ্রেন্ডের বাড়ির কাছে যায় আর গিয়ে দেখতে পায় সে তো অন্য একটা মেয়ের সঙ্গে আছে। এটা দেখে ও তো অনেক বেশি অবাক হয়ে যায়। আর তারপরে ওখান থেকে ও চলে আসে। আর দূর থেকে এগুলো সবই ইয়ানহো দেখতে পাচ্ছিল। কিছু দূর এগোনোর পরে কেউ একজন ওকে ফলো করতে থাকে। ইয়ান তো অনেক বেশি ভয় পেয়ে যায়। আর এদিকে ইয়ানহো ওকে ফলো করছিল। আর তারপর ওকে তো বাঁচিয়ে নেয় আর বলে তোমার এভাবে একা একা যাওয়াটা ঠিক হবে না, আমি তোমায় হেল্প করব। আর তোমার বয়ফ্রেন্ড যে তোমায় চিট করেছে এটা আমি দেখেছি। তারপর আমরা দেখি ওকে তো ওর বাড়ির কাছে নিয়ে যায়। আর তারপর নিজে তো একটা জায়গায় গিয়ে নির্জনে দাঁড়িয়ে থাকে। ওর মনটা অনেক খারাপ থাকে। ও আসলে ওর পরিবারের কারোর সাথেই দেখা করতে চায় না। এরপরে আমরা পাস্টের ঘটনা দেখি। ওর ছোটবেলায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। আর সেই অ্যাক্সিডেন্টে ওকে বাঁচাতে গিয়ে ওর মা মারা যায়। আর ওর গ্র্যান্ডমা ওকে বাইরে পাঠিয়ে দেয়। আর ইয়ানহুর আসল নাম ছিল কিম জন। ও তো ঘুমাচ্ছিল, চোখ খুলেই দেখে সেক্রেটারি মিন ওর সামনে দাঁড়িয়ে আছে। গ্র্যান্ডমা সবসময় ওর সাথে থাকতে বলেছে। ইয়ান তো অফিসে আসে আর সেখানে এসে ও তো ওর বসকে দেখতে পায়। আর এটা তো কেউই নয়, এটা ওর ফ্রেন্ড ছিল যে অনেক বেশি মোটু ছিল। কিন্তু এখন সে তো অনেক বেশি স্লিম হয়ে গিয়েছে। আর এটা ওর বেস্ট ফ্রেন্ড ছিল। ও সবসময় ওর ফ্রেন্ডকে প্রোটেক্ট করতো। কিন্তু ওর ফ্রেন্ডকে তো একেবারে চেনাই যাচ্ছে না। এরপর আমরা দেখি কিমজুন তো বাইরে বের হয়ে আসে। আর তারপরে সেখানে এসে ওর সেক্রেটারি তো বলে যে গ্র্যান্ডমা তোমার সাথে মিট করতে চায়। আর তারপর ওকে তো শপিংয়ে নিয়ে যাওয়া হয়। ওকে ভালো পোশাক পরিয়ে গ্র্যান্ডমার কাছে নিয়ে আসা হয়। এরপর আমরা দেখি দরজা খুললে ওখানে তো ও একটা মেয়েকে দেখতে পাই। আসলে ওকে ব্লাইন্ড ডেটে পাঠানো হয়েছে। এরপর আমরা ইয়ানকে দেখি। ইয়ান তো ওর ফ্রেন্ডের দিকে তাকিয়ে থাকে আর বলে তোমার তো অনেক চেঞ্জ হয়েছে। আর এদিকে কিমজুনকে তো ওর ফ্রেন্ডরা নিয়ে চলে আসে। বলে তোমাকে তো আমরা ব্লাইন্ডেড করতেই দিব না। আর তারপর ওরা তো শপিং করতে যায়। ওরা অনেক ফানি ফানি ড্রেসও কিনে। কিমজুন তো তখনই খেয়াল করে যে ওর পকেট থেকে একটা ফোন রিঙ্গার হচ্ছে। এরপরও খেয়াল করলে দেখে এটা তো ওর ফোন নয়, এই ফোনটা আসলে ইয়ানের ছিল। তখনই ইয়ান ওকে ফোন করে আর বলে আমার ফোনটা তোমার কাছেই রয়ে গিয়েছে। এরপরে ওরা তো এটা এক্সচেঞ্জ করার জন্য একটা অ্যাড্রেস নেয়। আর সেখানে ওরা মিট করতে চায়। মিন তো ওর সঙ্গে যেতে চায়। কিমজুন বলে সে একাই যাবে আর তারপর বন্ধুদের সাথে ওখান থেকে চলে আসে। এরপর আমরা গ্র্যান্ডমাকে দেখি। গ্র্যান্ডমা তো অ্যানাউন্স করে দেয় যে তার গ্র্যান্ডসন চলে এসেছে, খুব তাড়াতাড়ি তার কোম্পানি ওকে দেওয়া হবে। এখানে একজনকে আমরা দেখতে পাই যে আসলে এই মতামতের বিরুদ্ধে ছিল। আর সে ছিল কিমজুনের স্টেপ মামা। ইয়ান তো ওই অ্যাড্রেস মতো ওখানে চলে যায়। আর সেখানে যাওয়ার পরে ও তো ওর বেস্ট ফ্রেন্ডকে দেখে। আর তারপর খেয়াল করে সেখানে তো ওর এক্স বয়ফ্রেন্ড ডোসিকো আছে। ওরা দুইজন ওকে চিট করেছে। এটা দেখার পরে ও তো ওখান থেকে পালিয়ে যেতে যায়। কিন্তু মিররের সাথে ধাক্কা লেগে ও নিচে পড়ে যায়। আর এটা ওর জন্য অনেক বেশি এম্বারেসিং ছিল। ও মনে মনে ভাবতে থাকে প্লিজ কেউ আমায় হেল্প করো। আর তখনই সেখানে কিমজুন চলে আসে। আর এরপরে ওখান থেকে জুতোটা নিয়ে নেয় আর ওকে গিয়ে এই জুতোটা পরিয়ে দেয়। আর ওদেরকে কাছে আসতে নিষেধ করে। ও তো বুঝতে পারে যে এটা ওর এক্স বয়ফ্রেন্ড যে কিনা ওকে চিট করেছে। তারপর আমরা দেখি ওকে তো ও তুলে নেয় আর এমন ভাব করতে থাকে যেন ওরা দুজন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। আসলে দোষিককে জেলাস করার জন্যই ও এমনটা করে। কিমজুন তো ওকে ওর রুমে নিয়ে আসে আর বলে তুমি কষ্ট পেও না, ছেলেটা হয়তো তোমার যোগ্যই নয়। কিন্তু ও তো অনেক বেশি ব্যথা পেয়েছিল। ও অনেক কষ্ট পায় ওর বয়ফ্রেন্ড আর ওর বেস্ট ফ্রেন্ড কেন ওর সাথে এমন করলো। তারপর আমরা দেখি ও তো বাইরে বের হয়ে আসে। দোষিক ওর সাথে কথা বলতে চাইলেও কথা বলে না। পরদিন অফিসে গেলে ও দেখতে পায় ওই মেয়েটার মধ্যে কোনো তো রিগ্রেট ফিলই নেই। ও যেন হাসছে আর বলছে আমি তো জিতে গিয়েছি। আর সবসময় ওর সাথে খারাপ ব্যবহার করতে থাকে। তখন আমরা পাস্টের ঘটনা দেখি। মেয়েটা তো সবসময় ওর উপর জেলাস ছিল। মেয়েটা যাকে পছন্দ করত সে তো গিয়ে ইয়ানকে প্রপোজ করে দিত। এরপর আমরা দেখি পরদিন ইয়ানের অফিসে তো জিয়ে আসে আর বলে তুমি কেমন আছো, তুমি নাকি অসুস্থ, এটা বলেই তো ওকে হাক করে। আর তখনই
এরপর আমরা দেখি ইয়ানের কাছে একটা পার্সেল আসে। আসলে ওর অ্যাড্রেসে ভুল করে কিমজুনের একটা পার্সেল চলে এসেছে। আর ও তখনই বুঝে ফেলে এ তো জিম ট্রেনার। আর তারপর ও তো গাড়ি চালিয়ে তাড়াতাড়ি ওই অ্যাড্রেস অনুযায়ী চলে যায় যেখানে কিমজুন থাকতো। আর তারপরে ও তো ওখানে গিয়ে জিকে দেখে আর এই কার্ডটা দেখিয়ে বলে, আমি তো জেনে গিয়েছি কিমজুন কে। আমি জানি তুমি জিম ট্রেনার, তুমি যদি চাও আমি এটা কাউকেই বলবো না। তখন কিমজুন গিয়ে ওর মুখ চেপে ধরে আর বলে, ভিতরে এসো। তারপরে ভিতরে নিয়ে গিয়ে দরজায় লাগিয়ে দেয়। বলে, তুমি কি চাও? বলে, তোমাদের মধ্যে কে কিমজুন আমাকে সত্যি করে বলো। তোমাদের একটা পার্সেল আমার কাছে চলে এসেছে আর আমি জানি যে তোমাদের মধ্যে কেউ একজন কিমজুন। তখন জি বলে, আমি কিমজুন। আর এটা বলার জন্য ওকে তো পানিশমেন্টও খেতে হয়। তারপর আমরা দেখি ওরা তো তিনজন বাইরে বের হয়ে আসে আর বলে, হ্যাঁ জি আসলে কিমজুন আর ওই তোমাকে ট্রেন করবে। আর এটা জানার পরে ও তো অনেক বেশি খুশি হয়ে যায়। ও তো স্বপ্ন দেখতে থাকে যে ও একেবারেই স্লিম হয়ে গিয়েছে। এরপর আমরা কিমজুনকে দেখতে পাই। কিমজুন তো ওর বাবার সাথে দেখা করতে যাচ্ছিল। তখন ওর পাস্টের কথা মনে পড়ে যায়। ওর বাবা ওর সাথে কখনোই ভালো আচরণ করতো না। ওর মা মারা যাওয়ার পরে ওর বাবা তো ওকেই দায়ী করতো। তারপর আমরা দেখি অফিসে গেলে ওর বাবা ওর সাথে ভালো করে কথাও বলে না, দুজন দুজনের দিকে তাকায়ও না, ওরা শুধু বিজনেসেরই কথা বলে। এরপর আমরা দেখি ও তো ওখান থেকে বের হয়ে আসে। মিন তো সবসময় ওর কাছেই থাকতো, কিন্তু কিমজুন একা একাই ওখান থেকে চলে যায়, বলে আমাকে একটু একা ছেড়ে দাও। তারপর আমরা দেখি গ্র্যান্ডমা তো ওর স্টেপ মাদারের সাথে কথা বলতে থাকে। আসলে তার একমাত্র মেয়ে ছিল যে মারা যাওয়ার পরে সে তার জামাইকে বিয়ে দিয়েছে। আর এই মহিলা ওনার অনেক বেশি খেয়াল রাখতো নিজের মায়ের মতো। এরপর আমরা কিমজুনকে দেখি। কিমজুনের মন অনেক বেশি খারাপ থাকে। এরপর আমরা দেখি পরদিন তো ট্রেনিং এর দিন চলে আসে। কিভাবে ট্রেন করবে এগুলোই তো ওরা প্রস্তুতি নিচ্ছিল। ইয়ান তখনও জানতো না কিমজুন আসলে কে ছিল। জি তো ওকে ট্রেন করছিল আর এমনভাবে ট্রেন করছিল এতে করে ওর ওজন কখনোই কমবে না। আর ওরা তো ওকে রীতিমতো টর্চার করছিল যাতে করে ও আর এক্সারসাইজ করতে না চায়। কিন্তু ও তো কিছুতেই হার মানবে না, ও যেভাবেই হোক ওর ওয়েটও কমাবেই। ও ঠিক আগের মতোই হয়ে যাবে। তার জন্য ও সমানে তো এক্সারসাইজ করতেই থাকে, কিন্তু এগুলোতে তো কোনো কাজই হচ্ছিল না। ওরা তো আসলে ইয়ানকে টর্চার করছিল যাতে করে ও আর ব্যায়াম করতে না চায়, কিন্তু ও কিছুতে আর হার মানে না। তারপর আমরা দেখি ওরা অন্য একটা প্ল্যান করে যে ওকে কিছু হেলদি ফুড দিতে হবে যেগুলো নিশ্চয়ই ও খেতে পারবে না। এরপর আমরা দেখি যে ইয়ানের মা তো ওর বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে আসে। সে আসলে জানতো না ওদের ব্রেকআপ হয়ে গিয়েছে। আর ওই সেম রেস্টুরেন্টেই সেখানে কিমজুনও থাকে। কিমজুন সবকিছু এগুলো দেখতে পাচ্ছিল। তারপর আমরা দেখি ইয়ান তো ওর মায়ের কাছে যায় আর গিয়ে বলে আমাদের ব্রেকআপ হয়ে গিয়েছে। কিন্তু ওর মা তো এগুলো কিছুই বিশ্বাস করছিল না, বলছিল নিশ্চয়ই আমার মেয়ের কোনো একটা ফল্ট আছে। কিমজুন সবই দেখতে পাচ্ছিল। এরপর আমরা দেখি ইয়ান তো আবার এক্সারসাইজ করার জন্য চলে আসে। ও কিছুতেই হার মানবে না, যেভাবেই হোক ওর ওয়েটটা লুজ করতেই হবে। পরদিন ইয়ানের তো একটা ইন্টারভিউ থাকে, তার জন্য ও তাড়াতাড়ি রাতে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালবেলা ওর তো ইন্টারভিউ শুরু হয়ে যায়। সেখানে নানান রকম প্রশ্ন করা হয়। ওকে তো অ্যাটাক করে প্রশ্ন করা হচ্ছিল। তারপর আমরা দেখি হঠাৎ করে ও তো অনেক বেশি অসুস্থ হয়ে যায়। আর টিভিতে এই প্রোগ্রামগুলো সবাই দেখছিল। কিমজুনও দেখতে পায় আর ও নিচে পড়ে যায় এটাও দেখতে পায়। তারপর আমরা দেখি ওকে তো হাসপাতালে অ্যাডমিট করা হয়। অতিরিক্ত এক্সারসাইজ করার জন্যই ওর এমনটা হয়েছে। ওকে দেখার জন্য কিমজুন যায় আর তারপরে নিজের গাড়িতে করে ওর বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়। এরপর আমরা দেখি ও গাড়ি থেকে নেমে গেলে তখন কিমজুনও বের হয়ে আসে আর বলে আমি কিমজুন। এটা জানার পরে ও তো অনেক বেশি অবাক হয় আর বলে সবাইকে আমার সাথে এরকম মজা করছে নাকি, যার যেমন ইচ্ছা সে সেমনই করছে। তুমি কিমজুন আমাকে কেন আগে বলনি, তোমরা কেন আমার সাথে এমনটা করলে? আর ওর কলার চেপে ধরে। তখন কিমজুনও তো ওর কলার চেপে ধরে আর বলে তুমি পারলে আমি কেন পারবো না? তোমার তো ওয়েট লুজ করতেই হবে, যদি তুমি ওয়েট লুজ করতে চাও তাহলে আমাকে ফলো করো। ও তো বলে আমি আর তোমাদের সাথে নেই। কিন্তু এবার কিমজুন তো সিরিয়াস। এরপর আমরা পাস্টের আরো একটি ঘটনা দেখতে পাই।
ও যখন হাসপাতালে অ্যাডমিট ছিল তখন সেখানে দৌসিকও যায়, গিয়ে বলে তুমি এখানে কেন এসেছো, তুমি ওর কি হও? ও তো তখন বলে আমি ওর গার্ডিয়ান, আর তার জন্যই আমি এখানে এসেছি। তখন দৌসিক বলে আমরা 15 বছর রিলেশনে ছিলাম, তাই এত তাড়াতাড়ি ওর টেক কেয়ার করা আমি ছেড়ে দিতে পারি না, এই জন্যই আমি এখানে এসেছি। আর এই কথাগুলো বলতে তো ওর গার্লফ্রেন্ড দেখে ফেলে, আর ও ভাবে হয়তো বা ও হেরে গিয়েছে, আর এখনো দোষিক ওকেই ভালোবাসে। তার জন্য ও তো কান্না করতে থাকে আর অনেক বেশি ড্রিঙ্ক করতে থাকে। এরপর আমরা কিম জুনকে দেখতে পাই। ও তো সবার কাছে বলে দেয় ও সত্যটা বলে দিয়েছে, তাই আর কাউকে কোনো মিথ্যে বলতে হবে না, এখন থেকে ও নিজেই ট্রেন করাবে। অফিসে গেলে আমরা দেখি ওর ফ্রেন্ড তো ওর কাছে আসে, আর এখানে এসেও ওকে নানান কথা শুনিয়ে দেয়। এরপর আমরা দেখি জিৎ ওকে সরি বলার জন্য অফিসে যায়, আর সেখানে যাওয়ার পরে ইনহাত ওকে অনেক কথা শুনিয়ে দেয়, বলে তোমরা আমাকে মিথ্যে বলেছ। ওরা তো অনেকগুলো গাছ নিয়ে যায় আর বলে এগুলো তোমায় হেল্প করবে। কিম জুনও ওর সাথে দেখা করতে চায়, আর বলে তোমাকে তো ওয়েট লুজ করতেই হবে। ও তো বলে যে আমি আর তোমাদের সাথে নেই। তখন কিম জুন বলে এটা বললে চলবে না, তোমাকে ওয়েট লুজ করতেই হবে। এরপর আমরা একটা মেয়েকে দেখি, যে মেয়েটা জাঙের উপরে একেবারে ফিদা ছিল, সবসময় মেয়েটা ওকে ফলো করতো। এরপর আমরা দেখি কিম জুন তো ওকে ডাক্তারের কাছে নিয়ে আসে, আর বলে তোমাকে চেক আপ করাতে হবে কোথায় কোথায় তোমার এক্সট্রা ফ্যাট আছে, কিন্তু ও তো খুবই লজ্জা পাচ্ছিল। তারপর আমরা দেখি ওর তো সবকিছু চেক আপ করা হয়। ও তো বলে যে তুমি সেকেন্ড টাইম আমার সবকিছুই তো দেখে নিলে। এরপর আমরা গ্র্যান্ডমাকে দেখি, ওরা সবাই তো খাবার খাচ্ছিল। সেখানে আমরা দেখি যে ছেলেটার মামা তো সবসময় চেষ্টা করতো কিম জুন যাতে এখানে আসতে না পারে, যাতে করে তার ভাগ্নে এই কোম্পানির ওনার হতে পারে। কিন্তু নানিও তো এটা বলে দেয় যে এটা সম্ভব নয়, এখানে শুধুমাত্র কিম জুনই ডিরেক্টর হতে পারবে। কিম জুন তো বলতে থাকে তোমার বডি এখন থেকে আমার, আমি যা খুশি তাই করব। এরপর আমরা দেখি পরদিন সকাল হলে ওরা তো সবাই ইয়ানের বাসায় চলে যায়, আর সেখানে গিয়ে ওরা তো সবকিছু চেক করতে থাকে যে এই বাসায় কি কি খাবার আছে। আনহেলদি খাবারগুলো সবই তো বাদ দিয়ে দেওয়া হবে, ফ্রিজ থেকে ওরা সমস্ত আনহেলদি খাবার বাদ দিয়ে দেয়। ওরা তো ওর বাসাতে প্রচুর আনহেলদি খাবার পায়, যেগুলো সবই বাদ দিয়ে দেওয়া হয়। আর ওকে তো এই বাড়িতে নিয়ে আসা হয়, কেননা কিম জুন সবসময় ওর বাড়িতেই থাকতে পারবে না, তার জন্যই ওকে এখানে আনা হয়েছে, যাতে করে ও ভালো করে এখানে এক্সারসাইজ করতে পারে। তারপর আমরা দেখি কিম জুন তো ওকে ফুল ফিল এক্সারসাইজ করানো শেখাতে থাকে, আর ও সবসময় ফিল করতে থাকে কিম জুন ওর সাথে আছে, আর ওকে সোজা হয়েই বসতে হবে। এছাড়া ওকে সবসময় হেলদি খাবারও খেতে হয়। ইয়ান তো ওর বাড়িতে ছিল, তখনই সেখানে একটা ছেলে চলে আসে, আর জোর করে ওর বাড়িতে ঢুকে পড়ে, আর তারপরে ওকে তো অ্যাটাক করতে যায়, কিন্তু ও কিছুতেই ছেলেটার হাত থেকে রক্ষা পাচ্ছিল না। তখনই সেখানে তো কিম জুন চলে আসে, আর এসে ওকে তো পিটিয়ে সোজা করে ফেলে। কিম জুন তো ছেলেটার হাত থেকে ওকে রক্ষা করে, আর তারপরে ওরা তো পুলিশ ডেকে নেয় আর ছেলেটাকে পুলিশের কাছে দিয়ে দেয়। এরপর আমরা দেখি কিম জুন তো সাথে করে ওকে বাড়িতে নিয়ে নেয়, আর পার্মানেন্টলি ওকে বাড়িতে নিয়ে যেতে চায়, কিন্তু ও তো বলে যে ও ওর ফ্রেন্ডের কাছে থাকবে। আর তারপর একটা সস্তা হোটেলে যায়, সেখানে তো কার্ডও পে করা যেত না। তারপর আমরা দেখি ও তো এটা বুঝতে পারে, আর তারপর ইয়ানকে তো বলে এখানে আমি কিছুতেই তোমাকে থাকতে দিব না, তোমাকে আমার সাথেই যেতে হবে। আর তারপরে তো ওকে সাথে করে ওর নিজের বাড়িতে নিয়ে আসে, আর তারপর একটা রুমে ওর বেডগুলো দিয়ে যায়। এদিকে ইয়ানের তো কিছু করার ছিল না, ওকে এখানেই থাকতে হবে। এদিকে ওর কাছে আর কোনো ব্ল্যাঙ্কেটও ছিল না, কিম জুন নিজের ব্ল্যাঙ্কেট তো ওকে দিয়ে এসেছে। হুট করে ওর হাঁটুতে ব্যথা হতে শুরু করে, কেননা ফাইটিং করার জন্য ওর হাঁটুতে আবারও আঘাত লেগেছে। ওর এখানে একটা সিক্রেট রুম ছিল, যেখানে ও নিজে নিজেই ট্রিটমেন্ট নিতে পারতো। পরদিন সকালবেলা ইয়ান তো ঘুম থেকে উঠতেই পারছিল না, ওর পা তো একেবারে লক হয়ে গিয়েছিল। তখন ওরা তো তাড়াতাড়ি গিয়ে ওকে হেল্প করে, আর ওদের এই হেল্প করার জন্য মেয়েটার পাটা আবার একটু ঠিক হয়ে যায়। তারপর আমরা দেখি ওরা সবাই একসাথে খাবার খেতে বসে, আর এখানে সবকিছুই হেলদি খাবার ছিল, এখানে কোনো ফাস্টফুড টাইপের খাবারই ছিল না। তারপর আমরা দেখি ইয়ান তো ওর ছবি দেখায়,
ওর ছবি দেখে কেউ তো বিশ্বাসই করছিল না এটা ও ছিল। তারপর ও তো বলে আমার মুখে একটা টোলও পড়তো। ওরা তো বারবার চেক করতে থাকে কিন্তু এরকম কিছুই নেই। এদিকে আমরা দেখি ওর বেস্ট ফ্রেন্ডের মনে অনেক খারাপ থাকে যে এতটা স্লিম হওয়ার পরেও ওর বয়ফ্রেন্ড ওর কাছ থেকে দূরে সরে যাচ্ছে। তখন আমরা পাস্টের ঘটনা দেখি। ইয়ান তো সবসময় ওকে অনেক প্রোটেক্ট করত। আর মেয়েটা অনেক আগে থেকেই দোসিককে পছন্দ করত। দোসিকও ওকে একটু একটু পছন্দ করত, কিন্তু ইয়ান কি মনে করবে ভেবে এটা কোনোদিন বলেনি। তারপর আমরা দেখি এটা প্রতিশোধ নেওয়ার জন্য ও তো ইয়ানকে অনেক কথা শোনায়। এদিকে বসের থেকে বকা খেয়ে ও তো খাবার খেতে বসে। আর যখনই খাবার খেতে বসে ওর তো শুধু মাথায় ফাস্টফুডের কথাই মনে হচ্ছিল যে এই টাইপের খাবার হলেই ভালো হতো। আর তখনই কল্পনায় ও তো দেখতে পায় কিম জন এসে সব সরিয়ে দিচ্ছে আর বলছে এগুলো তোমার জন্য একেবারেই ঠিক নয়, এগুলো কিছুই তুমি খাবে না। এরপরে তো আমরা ওই মেয়েটাকে দেখি। এই মেয়েটা তো জাঙের প্রেমে একেবারে হাবুডুবু খাচ্ছিল। ওকে সবসময় ফলো করছিল, ও যেখানে যেত মেয়েটা তো ওখানেই চলে যেত। এরপর আমরা কিম জুনের স্টেপ মমকে দেখতে পাই। ওরা সবাই তো খাবার খেতে বসে। এখানে তো আমরা দেখি যে ওর ভাই তো সবসময় কিম জুনের বিরুদ্ধে কথা বলতো। তখন ওর বোন বলে এমনটা করো না, আমাদের এই পরিস্থিতির জন্য শুধুমাত্র গ্র্যান্ডমাই দায়ী। উনি না থাকলে হয়তো আজ আমাদের কি হতো জানি না, আমরা শুধুমাত্র ভালো আছি তার জন্যই। কিন্তু লোকটার এরকম আজে বাজে কথা বলতে মিন তো শুনে ফেলে আর তারপর কিম জুনকে গিয়ে বলে দেয়। এদিকে ইয়ান তো চুরি চুরি করে চকলেট খেতে আসে। আর তারপরে সেখানে যখনই ও অর্ডার করতে যাবে তখনই সেখানে কিম জুন চলে আসে আর বলে এগুলো করার কোনো দরকার নেই। আর ওকে তো ওখান থেকেই নিয়ে চলে যায়। কিম জুনকে দেখতে পেয়ে ও তো অনেক বেশি অবাক হয়। আর তারপর কিম জুন তো ওকে কতগুলো ফুলও দেয়। আসলে ওর একটা ব্লাইন্ড ডেটে যাওয়ার কথা ছিল কিন্তু ও তো সেখানে যায়নি। তারপর ওকে এক্সারসাইজ করানোর জন্য নিয়ে আসে আর বলে যে এখন এক্সারসাইজ করো, চকলেট কেক খেতে হবে না। তারপর আমরা দেখি ওরা তো দুইজন এক্সারসাইজ করতে গিয়ে অনেক কাছাকাছি চলে আসে। তখন ইয়ান অনেক বেশি লজ্জা পেয়ে যায়, কিন্তু কিম জুনের তো কিছু মনে হয় না, কেননা ও তো এরকম ট্রেন করতো। এদিকে এগুলো ভেবে তো মেয়েটার ঘুমে আসছিল না, ও অনেক বেশি লজ্জা পাচ্ছিল। আর ওদের এরকমটা করতে গিয়ে তো কিসও হয়ে গিয়েছে। এই কিস হওয়ার জন্য কিম জুনও অনেক বেশি নার্ভাস ফিল করে আর ওর খুব অকওয়ার্ড লাগে। আগে কখনোই ওর সাথে তো এমনটা হয়নি। তারপর আমরা দেখি পরদিন সকালবেলা সবার জন্য ইয়ান তো রান্না করে আর এগুলো খুবই হেলদি ছিল। তারপর আমরা দেখি কাউকে কিছু না বলেই কিম জুন তো সেখান থেকে বেরিয়ে পড়ে। ওর হাঁটুর ব্যথাটা অনেক বেশি বেড়ে গিয়েছিল, তার জন্য ওকে দেশের বাইরে যেতে হবে। ও ফোন করে সবাইকে এটা বলে দেয়। ইভেন সকালে কারোর সাথে তো ও দেখাও করেনি। তারপর আমরা দেখি ও এখানে যাওয়ার পরে তো সবসময় ইয়ানকে ফোন করতে থাকে আর ওকে এক্সারসাইজ করতে বলে। কিভাবে এক্সারসাইজ করতে হবে ভিডিও কলে সবই ও বলে দেয়। আর এদিকে নিজে ট্রিটমেন্ট নিতে থাকে। ইয়ান ওর বিষয়ে কিছুই জানতো না যে ওর হাঁটুতে এরকম ব্যথা করে। তারপর আমরা দেখি এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। ওরা ফোনে ফোনে কথা বলতে থাকে। তারপর আমরা দেখি ওর তো ফাইনাল চেক আপ করা হয়। আসলে কিম জুনের এটা একটা সাইকোলজিক্যাল প্রবলেম ছিল। ওর পায়ে তেমন কোনো ব্যথা হতো না, ওর পাটা ঠিকই হয়ে গিয়েছিল, কিন্তু ছোটবেলার এত বড় ধাক্কাটা ওর মেমোরিতে এখনো রয়ে গিয়েছে। ও ফিল করে ওর অনেক বেশি কষ্ট হয়, কিন্তু আসলে ওর তো কোনো কষ্টই হয়নি। ছোটবেলা মাকে হারিয়ে ও বাবার থেকে ভালোবাসা একেবারেই পায়নি, তার জন্য ও হয়তো বা এতটা বেশি কষ্ট পায়। ওর যখন সার্জারি করা হয় তখনও ও শুধু বাবাকেই খুঁজছিল। তারপর আমরা দেখি ও তো ডক্টরকে বলে সত্যি আমার অনেক পেইন হয়, কিন্তু ডক্টর বলে এটা তোমার সাইকোলজিক্যাল প্রবলেম। তারপর আমরা দেখি ও মোটামুটি সুস্থ হয়ে যায়। তারপরে ওরা তো হাসপাতাল থেকে একটা হোটেল রুমে থাকে। মিন তো ওর জন্য অনেক খাবার রান্না করে নিয়ে আসে যেগুলো ও অনেক বেশি পছন্দ করবে। তারপরে ওর জন্য একটা হলুদ ফুলও রেখে দেয়। এতে করে কিম জনের সাথে ওর ফ্রেন্ডশিপটা অনেক বেশি ভালো হয়। তারপর আমরা দেখি ও তো ডাইরেক্ট বাড়িতে চলে আসে। ও এখানে আসার পরে একটা মেয়েকে দেখে। তারপরে কাছে গেলেই ও তো বুঝতে পারে এটা তো কেউই নয়, এটা হয়তো বা ইয়ান হবে। তারপরে ধরতে গিয়ে ওরা দুজনেই তো পড়ে যায়। ওর ফেসের দিকে তাকিয়ে ও তো অনেক বেশি অবাক হয়ে যায়। ইয়ানকে তো চেনাই যাচ্ছে না আর ওর মুখের টোলটাও দেখা যাচ্ছে। ও তো নিজেকে কন্ট্রোল করতে পারে না, ও তো টোলটাতে হাত দিয়ে বসে আর বলে তুমি কে। তখন ইয়ান বলে আমি তো ইয়ান। ও
ওর এই কিউট ফেসটা দেখে ও তো তাকিয়েই থাকে। কিমজুনের চোখ তো সরাতেই পারছিল না। ও এতটা সুন্দর দেখাচ্ছিল ওকে। তারপর নিজের চশমা পরে আসে আর বলে দেখো। তারপর কিমজুন বলে এটা তো কিছুই নয়, কেননা উপর থেকে মানুষের ফ্যাট কমতে থাকে, তোমার ফেসটাই শুধু স্লিম হয়েছে, তোমার বডি এখনো স্লিম হয়নি। এরপর আমরা দেখি ইয়ান তো বলতে থাকে আমি অনেক এক্সারসাইজ করেছি, তার জন্য আমি ম্যাসেজ নিতে যাচ্ছি। তখন ও তো কল্পনা করে যে হয়তো কোনো বডি বিল্ডার এসে ওকে মেসেজ দিচ্ছে। এটা তো ও কিছুতে একসেপ্ট করবে না। ও বলে তোমায় যেতে হবে না, আমি তোমার মেসেজ করে দিব। আর তারপরে ওকে তো একটা রুমের মধ্যে নিয়ে যায়। আর সেখানে তো একটা চেয়ারের উপর ওকে বসিয়ে দেয়। আর এখানেই ওর মেসেজ হতে থাকে। ও তো বলে আমি তো এরকম মেসেজ করতে চাইনি। ও তো বলে তোমায় যেতে হবে না। তারপর আমরা দেখি জি চলে আসে। জি এসে ওকে দেখে অনেক বেশি খুশি হয়। এরপর আমরা জাংকে দেখতে পাই। ও তো ওর মাকে দূর থেকে দেখতে থাকে। ওর মা তো এতদিনে জেলে ছিল আর এখনই সে বের হয়েছে। এরপর আমরা দেখি সবাই মিলে তো ইয়ানের ওয়েট মাপে। ওর ওয়েট অনেকটাই লুজ হয়ে গিয়েছে। এর জন্য ওরা সবাই অনেক বেশি খুশি থাকে। আর তাই ওরা বাইরে খাবার খেতে যেতে চায়। কিন্তু এটা তো ওদের কোচ একেবারেই মেনে নিতে চায় না। ও তো বলে আমি আগেই বলেছিলাম আমি ওয়েট কমালে একদিন খাবার খেতে যাব। আর সেই রকমটাই ওরা বাইরে বের হয়ে যায়। আর কফি দিয়ে ওরা খাবার খাওয়া শুরু করে। কিন্তু আমরা দেখতে পাই কিমজুন তো কিছুতেই এগুলো খেতে চাচ্ছিল না, কিন্তু ওর তো কিছু করারও ছিল না। তার জন্য ওদের সবার সাথেই ওকে এই খাবারগুলো টেস্ট করতে হয়। অনেকদিন পরে নিজের পছন্দের খাবার খেতে পেরে ও তো অনেক খুশি। তারপরে ওরা তো একসাথে সেলফিও তুলে নেয়। আর ওরা অনেক বেশি মজা করে। এরপর আমরা দেখি ইয়ানকে তো পুলিশ স্টেশনে ডাকা হয় আর এভিডেন্স হিসাবে ওর এক্স বয়ফ্রেন্ড ডোসিক আসে আর সাথে তার গার্লফ্রেন্ডও। আর তখনই সেখানে তো কিমজুন চলে আসে আর বলে এভিডেন্স তো আমি। আর তারপর কিমজুন যখন কথা বলছিল ওরা তিনজনই বাইরে বের হয়ে আসে। ইয়ান তো ডোসিককে বলতে থাকে আমাকে এত টেক কেয়ার করতে হবে না, তুমি তোমার গার্লফ্রেন্ডের খেয়াল রাখো, তোমাকে কে আসতে বলেছে। এটা বলে ওখান থেকে চলে যায়। কিমজুন বের হয়ে আসলে বলে তোমাকে এখানে আসার কোনো দরকার নেই। তখন দোসিক বলে আমার বিষয়টা তুমি নিশ্চয়ই বুঝতে পারবে। তারপর আমরা দেখি যে ওরা দুজন একসাথে বাড়িতে চলে আসে। আর এখানে আমরা দেখি মেয়েটা অনেক বেশি কষ্ট পেতে থাকে। এত স্লিম হয়েও ও তো ওর ভালোবাসাকে নিতে পারলো না। ও নিজেকে সেই মোটোই ফিল করতে থাকে আর কনফিডেন্সলেস। এদিকে বাইরে তো প্রচুর বৃষ্টি হচ্ছিল। তখন আমরা দেখি যে ইয়ান্ত বলতে থাকে আমি এর মধ্যে একটু কফি খেতে চাই, আমি বাইরে গিয়ে কফি খাবো। আর তার জন্য ও বাইরে গিয়েই কফি খেতে থাকে। আর গাড়ির মধ্যে থেকে ওকে তো কিমজুন দেখতে থাকে। আর তারপরে একটা ছাতা নিয়ে ওর কাছে চলে আসে। আর ও তো কফি খেতে থাকে। ও নিজেকে যেন চিনতেই পারছে না। আর ওকে বারবার শুধু তাকিয়ে দেখছে আর ওর টোলটাও। এরপর আমরা দেখি ও তো ওর অনেক কাছে যায়। আর তারপর ইয়ানের তো ওই টোলটা ও ধরতে থাকে আর বলে তোমাকে অনেক বেশি কিউট দেখাচ্ছে, তোমার টোলটা আরো ভালো বোঝা যাচ্ছে। এটা বলার পরে ও তো ওখানেই ছাতা ফুটায়। আর তারপর ওর অনেক কাছে যায়, গিয়ে বলে তোমার বডি তো এখন আমার। আর এরপর ওর চশমাটা খুলে ফেলে। এরপর আমরা দেখি কিমজুন তো ওকে কিস করে ফেলে, নিজেকে আর কন্ট্রোল করতে পারে না। তারপর আমরা দেখি ইয়ান তো অনেক বেশি লজ্জা পায়। ও পাথরের মতো দাঁড়িয়ে থাকে। এরপর আমরা দেখি ও তো বলে তোমার বডি তো আমার, তার জন্য আমি যা খুশি তাই করতে পারি। এদিকে ইয়ার অনেক বেশি লজ্জা পেয়েছিল, তার জন্য নিজের মুখটা ঢেকে রাখি। কিন্তু বারবার তো কিমজুন ওর মুখটা খুলে ফেলছিল। বলছিল এত লজ্জার কি আছে। ইয়ান তো কোনো রকম গুড নাইট বলে তাড়াতাড়ি ওর রুমে চলে যায়। কিমজুন ওকে এমনটা করতে দেখে স্মাইল করতে থাকে। কিমজুন তো ওর গালের এই টোলটার প্রেমে পড়ে গিয়েছে। এদিকে আমরা দেখি ও তো স্বপ্নে দেখতে থাকে যে কিমজুন ওকে আবার কিস করছে। কিন্তু কিস করতে গিয়ে বলছে তাড়াতাড়ি উঠো, তোমাকে এখন এক্সারসাইজ করতে হবে। এটা বলতে না বলতেই ওর ঘুমটা ভেঙে যায়। আর ও তো একেবারে লাফিয়ে ওঠে আর দেখে ওখানে তো কেউই ছিল না। ঘুম থেকে ওঠার পরেই সে তো রেডি হতে থাকে, তাকে আজকে অনেক বেশি স্পেশাল দেখাতে হবে। কেননা ওর মনেও তো লাড্ডু ফুটে গিয়েছিল, তার জন্যই ও একেবারে রেডি হয়ে বাইরে বের হয়ে আসে। দরজাটা খুলতে না খুলতেই ও তো সেখানে কিমজুনকে দেখে। কিমজুন তো ওখানে ওয়েট মেশিন নিয়ে দাঁড়িয়েছিল। বলে যে তাড়াতাড়ি নিজের ওয়েটটাকে মেপে নাও, কালকে অনেক বেশি ফাস্টফুড খেয়েছো। আর তখনই ও দেখতে পায় ওর ওয়েটটা একটু বেড়ে গিয়েছে।
তার জন্য সারাদিন তো বেচারিকে অনেক বেশি এক্সারসাইজ করতে হয়। এরপর আমরা দেখি ইয়ানের কাছে তো একটা মহিলা আসে একটা হেল্পের জন্য, কেননা ও তো লয়ার ছিল। আর তারপরে ওই লোকের কথা শুনে ওর তো ওর মায়ের কথা মনে পড়ে, যে এই মহিলার আর ওর মায়ের অবস্থা একই রকম ছিল। কোম্পানির কাজের জন্য ওর বাবা তো মারা যায়, কিন্তু কোম্পানি থেকে ওদের পরিবারের কারোর কাছেই তো সরি বলেনি। ওর মা তো অনেকবার বলেছিল আমাদের সরি বলতে, কিন্তু তারা তো সরি বলেনি, বরং কতগুলো টাকা ধরিয়ে দিয়েছে। ওর মা শুধু বলেছিল আমার হাজবেন্ডের হয়ে তোমরা সরি বলো, তোমাদের জন্য আমার হাজবেন্ড মারা গিয়েছে। অফিস থেকে বের হয়ে ও তো ওর মায়ের সাথে কথা বলে, মায়ের কথা আজ ওর অনেক বেশি মনে পড়ে, এই জন্য মাকে ফোন করে। এরপর আমরা দেখি অফিসে আসলে ওই মেয়েটা তো ওকে নানান কথা শোনাতে থাকে, জেলাসি হওয়ার জন্য ওকে নানান কথা বলে, যাতে করে ওর কনফিডেন্স কমে যায়। ফাইনালি আমরা দেখতে পাই ও তো ওর গ্র্যান্ডমার সাথে দেখা করে। গ্র্যান্ডমা তো কিমজনকে দেখতে পেয়ে অনেক বেশি খুশি হয় আর কান্না করতে থাকে। ও তো তখনও ওর ছোটবেলাটাকেই ফিল করছিল, তার জন্য একা একাই হেঁটে যাচ্ছিল, মনে হচ্ছিল সেই ছোট্ট কিমজুনি রয়েছে আর ওর হাঁটুতে সেই ব্যথা। এদিকে ওই মেয়েটা তো জাংয়ের পিছনে লেগেই থাকে, আর জাংও ওকে তো একসেপ্ট করে না, মেয়েটাকে জোর করে জড়িয়ে ধরে। এরপর আমরা দেখি ওরা তো বাসায় ঢুকে অনেক গন্ধ পেতে থাকে। এরপর দেখা যায় যে ইয়ানের ব্যাগের মধ্যে কিছু একটা পচেছিল, যেটা ও এতদিনে চেকও করেনি, ওর ব্যাগটা একেবারে নষ্ট হয়ে গেছে। এরপর আমরা দেখি কিমজুন তো মনে মনে শুধু ইয়ানের কথাই ভেবে যাচ্ছিল। ওর সেই কফি মগটা দেখে ইয়াংয়ের কথা ওর মনে পড়ে যায়, আর এদিকে ইয়ানেরও তো ওর কথাই মনে পড়ছিল, যে কিভাবে ওকে ট্রিট করে, যেন ওকে খুব ভালোবাসে। এরপর আমরা দেখি কিমজুন তো ওর জন্য একটা ব্যাগ কিনে নিয়ে আসে, বলে তোমার ব্যাগটা তো নষ্ট হয়ে গিয়েছে, আর তারপর ওর গালে হাত দিয়ে ওখান থেকে চলে যায়। এতে করে ইয়ান অনেক বেশি খুশি হয়, আর সেখানে ও একটা কাগজে লিখে দেয় যে আমি হেরে যাওয়াটা একেবারেই পছন্দ করি না। পরদিন তো আমরা দেখি ইয়ানের ফ্রেন্ডের বাচ্চাকে ওদের টেক কেয়ার করার দায়িত্ব পড়ে, ওদের কিছু করার থাকে না, কিমজুন ওকে হেল্প করতে আসে। সেখানে আমরা দেখি যে ওরা তো দুজন দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিল, আর ছেলেটাও অনেক খুশি হচ্ছিল ইয়ানকে দেখে। তারপর আমরা দেখি ইয়ান তো ওকে আইসক্রিম খাইয়ে দেয়, আর তারপর ওরা একটা জায়গায় ঘুরতে আসে। সেখানে এসে ওরা দুজনও তো বাচ্চাদের মতো আচরণ করে, আর ওরা অনেক বেশি মজা করতে থাকে। তারপর আমরা দেখি ওকে তো অনেক গিফটও কিনে দেয়। ইয়ানকে তো আজকের রাতে এই ছেলেটার সাথেই থাকতে হবে, তার জন্য ও তো সাথে বাড়িতেও যেতে পারেনি। তার জন্য ওরা দুজন টেক্সট করতে থাকে আর দুজনের সাথে কথা বলতে থাকে। ওরা দুজন দুজনকে অনেক মিস করতে থাকে। পরদিন আমরা দেখি ওদের অফিসে তো একটা মিটিং হবে, এখানে কোম্পানির লোকজন আসবে আর ওদেরকে হায়ার করবে, এই জন্য ওরা অপেক্ষা করতে থাকে। আর তখনই সেখানে তো ডিরেক্টর চলে আসে, আর এটা তো ছিল কিমজুন। কিমজুনকে দেখা মাত্র ইয়ান অনেক বেশি অবাক হয়। ও বুঝতে পারে যে এই কিমজুনই হচ্ছে এখানকার ডিরেক্টর, যেটা ও জানতো না। এটা জানার পর ও অনেক কষ্ট পায় আর ওখান থেকে চলে আসে। কিমজুনও ওর পিছন পিছন যায়। তখন ইয়ান বলে আমার সাথেই কেন সবসময় এমন হয়, তোমরা সবসময়ই আমার সাথে এমনটা করো। কিমজুন তো বলে আমি সরি, আর তোমার সাথে আমার আরও কথা আছে। এটা বলে ওকে তো নিয়ে যেতে চায়, আর দূর থেকে এগুলো ওর বেস্ট ফ্রেন্ড দেখতে থাকে, আর ওর অনেক বেশি জেলাসি হতে থাকে। তারপর আমরা দেখি ওরা আবার মিটিংয়ে চলে আসে। ইয়ান তো একবারও ওর দিকে ঘুরেও তাকায় না, ওর অনেক বেশি রাগ হচ্ছিল আর অনেক বেশি কষ্টও পাচ্ছিল। বাসায় ফিরে কিমজুন তো দেখতে পায় যে এখানে ও আসেনি, তার জন্য ও সারা বাড়ি খুঁজে দেখে, কোথাওই তো ইয়ান নেই। ওর অনেক বেশি খারাপ লাগে, আর ইয়ানেরও মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়। ও তো ওর বাড়িতে চলে আসে, আর সেখানে এসে ওর মায়ের একটা রেস্টুরেন্ট ছিল, সেখানে এসে হেল্প করতে থাকে। মায়ের সাথে কাজ করে ওর অনেক বেশি ভালো লাগছিল, আর মনটাও অনেক ভালো হয়ে যায়। মেয়েটা তো জোর করে জাংকে ডিনারের জন্য নিয়ে যায়, ও তো যেতে একেবারেই রাজি ছিল না। এরপর আমরা দেখি ও তো বাড়ি ফিরে আসে, আর সেখানে এসে দেখে ওর মা তো ছিল না। একটা কাজে ওর মাকে বাড়ি যেতে হয়েছে, তার জন্য এই বাড়িতে ওর আজ একাই থাকতে হবে। ইয়ান তো ফ্রেশ হয়ে নেয়, আর তখন ওর ফোনে একটা এসএমএস আসে।
কিমজুন তো ওকে টেক্সট করতে থাকে কিন্তু ও তো কোনো রিপ্লাই দেয় না। এরপর আমরা দেখি ও আবারও টেক্সট করে যে আমি তো দেকিউতে, আর আমার দেকিউয়ের ভিনাস কোথায়। আসলে ওকে তো স্কুল লাইফে সবাই বলতো দেকিউয়ের ভিনাস। আর তারপর গাড়ি নিয়ে ও তো তাড়াতাড়ি ওই অ্যাড্রেসে চলে যায় যেখানে কিম ছিল। তারপর কিমজুনকে দেখতে পেয়ে ও তো অনেক বেশি খুশি হয়ে যায়। আর তারপরে কিমজুনও ওর দিকে হাত দুটো বাড়িয়ে দেয়। এরপর আমরা দেখি ইয়ান তো ওর দিকেই ছুটে যায় আর তারপরে ওকে গিয়ে জড়িয়ে ধরে আর দুজন দুজনকে কতটা ভালোবাসে এটা তো প্রকাশ করে দেয়। এরপর আমরা দেখি কিমজুন তো সব কথা ওকে খুলে বলে যে ওর সাথে ছোটবেলা থেকে কি কি হয়েছে, এগুলো ওকে ভালো করে বুঝিয়ে বলে যাতে করে ওর উপর আর রাগ করে না থাকে। এরপর আমরা দেখি ইয়ান তো বলে ঠিক আছে আমি সবই বুঝতে পেরেছি, কিন্তু সব কিছুই আমাকে প্লিজ আগে থেকেই বলো, তোমার কাছে কোনো কিছুই গোপন রেখো না। কিমজুন তো বলে ঠিক আছে আর তারপরে ওকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়। এরপর আমরা দেখি ও তো বলতে থাকে আজকে আমার মা বাড়িতে নেই, তুমি চাইলে আমাদের এখানেই থাকতে পারো। এরপর আমরা দেখি কিমজুন তো ওকে না করতে পারে না, বলে ঠিক আছে। আর এরপর ওরা দুজন একই সাথে বেডে শুয়ে পড়ে, দুজন দুজনের হাতটা ধরে রাখে। ওরা দুজনই খুব ভালো মোমেন্ট পাস করছিল। কিমজুন তো ওকে জড়িয়ে ধরে আর বলে এটা আমার সব থেকে কমফোর্ট প্লেস। এটা শুনে ইয়ানও তো হাসতে থাকে আর ওরও অনেক বেশি ভালো লাগে। এভাবেই অনেকক্ষণ কেটে যায়। এরপর আমরা ইয়ানের বেস্ট ফ্রেন্ডকে দেখি, ও তো বারবার দোষিককে ফোন করতে থাকে কিন্তু ও তো ফোনটা রিসিভ করে না আর এতে করে ও আরও বেশি ডিপ্রেসড হয়ে যায়। এরপর আমরা দেখি কিমজুন তো ওর বাড়ির সব কিছু ঘুরে ঘুরে দেখতে থাকে আর ততক্ষণে ইয়ান ঘুমিয়ে পড়েছিল। সকাল হলে ও তো ওখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়ে, ততক্ষণে ইয়ান ওঠেনি। এরপর আমরা দেখি ও তো মিনকে বলে দেয় এটাকে সিক্রেট রাখতে যাতে করে কাউকে না বলে। এরপর আমরা ডোসিককে দেখি, ডোসিক তো কিমজুনের স্টেপ আঙ্কেলের কাছে যায় আর গিয়ে বলে যে আমি একটা নিউজ পেয়েছি। এদিকে আমরা দেখি ওরা তো সবাই অনেক বেশি মন খারাপ করে থাকে, কেননা বাড়িতে তো ইয়ান ছিল না। আর তখনই ইয়ান চলে আসে, ওকে দেখা মাত্রই সবাই অনেক খুশি হয়ে যায় আর কিমজুনও ওকে হাগ করতে চায়, কিন্তু ওরা ওদের রিলেশনটাকে সিক্রেট রাখতে চায়, কাউকে এখনই কিছু বলবে না ওরা। তাই ওরা লুকিয়ে লুকিয়ে প্রেম করতে থাকে আর ওরা দুজন দুজনকে হাগও করতে চায়, কিন্তু সবাই থাকার জন্য ওরা এগুলো করতেও পারে না। কিমজুন তো বলে আমি তোমার কোচ, তাই ভালোবাসা ভালোবাসার জায়গায়। তারপরে আবার এক্সারসাইজ করতে ওরা শুরু করে দেয়। এদিকে ওদের অফিসে আজকে একটা বিশেষ মিটিং ছিল, সেখানে সবাই উপস্থিত ছিল। তারপর আমরা দেখি সেখানে তো ও চলে আসে, দোসিকের সাথেও পরিচিত হয়, কিন্তু ও বেশি কথা বলে না কেননা ও তো সব কিছুই জানতো দোসিককে। এরপর আমরা জাংকে দেখি, জাং তো ইয়ানের কাছে যায় আর ওর কাছে গিয়ে হেল্প চায় আর ওর সব কথা খুলে বলে ওর মা ওকে বাঁচানোর জন্য একজনকে খুন করেছিল আর তারপর সে জেল থেকে এখন বের হয়ে এসেছে, কিন্তু তার কাছে যাতে আর কোনো ক্লেম না থাকে এই জন্য ও একটা লয়ার চায় আর তার জন্য ইয়ানের কাছে এসেছে। এরপর আমরা দেখি ওরা সবাই মিলে তো বাড়ি যাচ্ছিল, কেননা আজকে একটা সারপ্রাইজ রেডি করেছে, এটা বলে ইয়ানকে তো নিয়ে আসা হয়। ও যখনই ভিতরে ঢুকে ও এখানে কাউকেই দেখতে পায় না। তারপর আমরা দেখি ও বারবার কিমজুনকে ফোন করতে থাকে আর তারপর ও ওই সিক্রেট রুমটা দেখে, দেখে সেখানে তো ও অনেক কষ্ট পাচ্ছে, ওর হাঁটুতে অনেক বেশি পেইন করছে আর তাই ও অনেক বেশি কষ্ট পাচ্ছে। এটা দেখা মাত্র ইয়ান তো ওর কাছে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তখনই ওকে তো চিল্লিয়ে বাইরে চলে যেতে বলে, বলে তুমি এখান থেকে চলে যাও। এরপর আমরা পাস্টের ঘটনা দেখি, ও তো ওর বাবার সাথে দেখা করতে এসেছিল, কিন্তু বাবার সাথে দেখা করার পরে ওর হাঁটুর ব্যথাটা হঠাৎ করেই বেড়ে যায়, কেননা এটা ওর সাইকোলজিক্যাল প্রবলেম ছিল। কিন্তু ইয়ান তো ওর কথা শোনে না, ওর কাছে আবার যায়, কিন্তু কিমজুন তো অনেক বেশি রেগে যায়, বলে প্লিজ আমাকে একটু একা থাকতে দাও, আমি এখনই ঠিক হয়ে যাব, তুমি চলে যাও, আমার বিষয়টা একটু বুঝো। তখন ও তো সত্যিই বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকে,
ওর জন্য অপেক্ষা করতে থাকে। এরপর আমরা দেখি কিমজুন নিজের মতোই একটু মেডিসিন নেয় আর নিজেই নিজেকে ট্রিটমেন্ট করতে থাকে। কিছুক্ষণ পর ও স্বাভাবিক হয়ে আসলে বাইরে বের হয়ে আসে। আর তারপর ও তো ইয়ানকে দেখতে পায়। ইয়ান তো ওর কাছে যায় আর গিয়ে বলে, তুমি কি ঠিক আছো নাকি, আর ওকে হাগ করে। কিমজুন তো বলে, আমি চাই না তুমি কখনোই আমাকে এমন অবস্থাতে দেখো যে আমি কষ্ট পাচ্ছি। এরপর আমরা গ্র্যান্ডমাকে দেখি। গ্র্যান্ডমা তো ওই মহিলাকে চলে যেতে বলে। বলে, তোমার ভাই কি করছে এটা নিশ্চয়ই তুমি জানো না। এগুলো জানার পরেও আমি তোমাদের এখানে রাখতে দিতে পারি না। তুমি এখান থেকে চলে যাও, আর আমি তোমাদের থাকার সব ব্যবস্থা করে দিব। এরপর আমরা কিমজুনকে দেখি। কিমজুন তো অনেক বেশি কষ্ট পাচ্ছিল, কেননা ও এইভাবে কখনো ইয়ানের সামনে আসতে চায় না। কিন্তু ইয়ান তো এটা একেবারেই সিম্পলি নেয়। বলে, তোমার কষ্ট মানেই আমার কষ্ট। আর তারপরে ওরা দুজন একসাথেই শুয়ে পড়ে। ওকে তো হাগ করে ঘুমিয়ে পড়ে ওরা। এরপর আমরা পরদিন সকালবেলা দেখি ওরা তো রোম্যান্স করতে যায়, কিন্তু ওরা লুকিয়ে লুকিয়ে প্রেম করছিল, যাতে করে কেউ বুঝতে না পারে। আর ওরা তো অনেক বেশি মজা করে একসাথে। তারপর আমরা দেখি ওরা একসাথে খাবার খেতে বসে। সেখানেও ওরা রোম্যান্স করতে যাচ্ছিল, কিন্তু তারপরেও সবাই থাকায় ওরা এগুলো করতে পারে না। এরপর আমরা দেখি কিমজুন তো ইশারাতেই ওকে কিস করে, আর এভাবেই ওদের সময় কাটে। কিন্তু ওরা দুজন থাকায় ওরা শান্তি করে প্রেমও করতে পারছিল না। যাই হোক, এভাবেই ওদের দিন কেটে যায়। আর তারপর ওরা দুজন একসাথে এক্সারসাইজ করতে যায়। ওরা তো অনেক কাপল এক্সারসাইজ করে আর অনেক সুন্দর সময়ও কাটায়। এভাবেই বেশ কয়েকটা দিন কেটে যায়। কিন্তু বেশ কয়েকবার রোম্যান্স করতে গিয়ে ওরা তো প্রায়ই ধরা খেয়ে গিয়েছিল, কিন্তু কোনো রকমে জিনিসটাকে ওরা হ্যান্ডেলও করে নেয়। প্রত্যেকবারই তো ওদের সামনে কেউ না কেউ চলে আসছিল, কিন্তু ওরা তো নিজেদেরকে সামলে নিয়েছিল, যাতে করে ওরা কেউ কিছু বুঝতে না পারে। তারপর আমরা দেখি ওরা একসাথে এভাবেই ডিনার করে। তারপর আমরা দেখি ওরা দুজন একসাথে কফি খেতে যায়। সেখানে যাওয়ার পরে ওর এক্স বয়ফ্রেন্ড চলে আসে। দোষিক তো ওকে ফোন করছিল, কিন্তু ও তো ফোনটা কেটে দেয়। তারপর আমরা দেখি কিমজুন তো বলে, ঠিক আছে, তুমি ওর সাথে কথা বলো। তারপর আমরা দেখি দোষিক আর ইয়ান তো দুজন কথা বলতে থাকে। তখন দোষিক ওর কাছে সরি বলে, আর ওর দেওয়া গিফটটা ওকে ফিরিয়ে দেয়। ও একটা টাই গিফট করেছিল, দোষিক সেটাই ফেরত দিতে এসেছে। দোষিক বলে, আসলেই আমি অনেক ভুল করেছি, আমি তোমার সাথে ব্রেকআপ করেছি, আর আমি তোমায় চিটও করেছি, তাই তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দিও। ইয়ান তো ওকে ক্ষমা করে দেয়, কেননা ওর কাছে এখন বেটার কিছু আছে ওর থেকে। আর ভুল স্বীকার করার জন্য ও ক্ষমা করেছে, আর এটা তো ওর ফ্রেন্ড দেখে ফেলে। এরপর আমরা কিমজুনকে দেখি। কিমজুন তো ওর অফিসে চলে যায়, আর তারপরে ওর কাছে কিস চায়। তখনই ওর ফ্রেন্ড চলে আসায় ওরা তাড়াতাড়ি সরে পড়ে। ওখান থেকে কিমজুন চলে যায়, আর তখন ওর ফ্রেন্ড এসে ওকে অনেক কথা শুনিয়ে দেয় আর কাজের প্রেশার দিয়ে দেয়। এরপর আমরা দেখি যে ওই মহিলা তো ওর ভাইকে এসে বলে যে, তুমি কি ভুল করেছো, তোমার জন্য আমাদের এরকম পানিশমেন্ট পেতে হলো। এরপর আমরা দেখি ওরা সবাই তো ক্যাম্পিংয়ে যায়। সেখানে ওর ফ্রেন্ডও থাকে। ইয়ান ওর ফ্রেন্ডকে ডেকে নেয়, আর তারপর ওরা এক একজনের এক একটা সিক্রেট বলে। তখন আমরা দেখি যে কিমজুন ওর সিক্রেটটা বলে দেয়। বলে, আমি ডেট করছি, আর আমি ইয়ানের সাথে ডেট করছি। এটা জানার পরে সবাই অনেক বেশি অবাক হয়। আর মিনকে গিয়েও ও বলে দেয় যে ওরা দুজন ডেট করছে, আর এটাকে সিক্রেট রাখতে, যাতে এখনই কেউ জানতে না পারে। ইয়ানের ফ্রেন্ড জানার পরে তাড়াতাড়ি ওদের দুজনেরই ইন্টারভিউ নেয়, যাতে করে ওদের এই রিলেশনটা থাকে কিনা এটা চেক করার জন্য। তারপর আমরা দেখি ওরা তো ওখান থেকে চলে আসে। ইয়ান তো নিজের ব্যাগ গুছিয়ে নেয়, কেননা কালকেই ও এখান থেকে চলে যাবে। ওরা দুজন ডেট করছে আবার একই বাড়িতে আছে, এটা অনেক খারাপ হয়ে যাবে। তারপর দেখা যায় শেষ রাত্রে ওরা দুজন একই সাথে ঘুমোয়, কিন্তু একজন উপরে আর একজন নিচে। কিমজুনের অনেক বেশি রাগ হচ্ছিল, কেন ও এখান থেকে চলে যাবে। কিমজুন তো ওকে উপরে ডেকে নেয়, আর তারপর ওরা দুইজন গল্প করতে থাকে। ইয়ান তো ওর পায়ের সাইডে গিয়ে শয়, যাতে করে ওদের মধ্যে কিছু না হয়। তখন ও বলে, ঠিক আছে, তুমি আমার কাছে থাকলেই হবে। তারপরে কিমজুন যখন ওর কাছে যায়, গিয়ে দেখে ও তো ঘুমোচ্ছে, আর এই জন্য ওকে আর ডিস্টার্ব করে না।
কিন্তু ওর খুবই মায়া লাগছিল। সকালবেলা ও উঠে দেখে সেখানে তো ও ছিল না, কিন্তু ওর জন্য একটা ডল রেখে গিয়েছে, আর ডল দুটো ওর মতোই ছিল দেখতে। তারপর আমরা দেখি ওর বেস্ট ফ্রেন্ড তো এবার কিমজুনের ওপর লাইন মারতে থাকে, ওর কাছাকাছি আসার চেষ্টা করে। এটা তো দোষিক বুঝতে পারে, আর তারপর ওর হাত ধরে বাইরে নিয়ে আসে। বলে, তুমি এগুলো কি করছো? আমি একটু কাজে ব্যস্ত ছিলাম, তার জন্য তুমি এমনটা কিভাবে করতে পারো? তখন মেয়েটা বলে, তুমি তোমার ভালোবাসাকে ভুলতে পারোনি, তার জন্যই আমি এমনটা করছি। ও তো এগুলো কিছু বুঝতে পারে না যে আসলে ওর গার্লফ্রেন্ড দেখে ফেলেছে। এরপর আমরা কিমজুনকে দেখতে পাই। মিন তো ওকে কতগুলো ফুল দেয় গ্র্যান্ডমার সাথে দেখা করতে যাওয়ার জন্য। গ্র্যান্ডমার সাথে যখন দেখা করতে যায় সেখানে তো ওই মেয়েটাও থাকে। গ্র্যান্ডমা চালাকি করে ওদের দুজনকে একসাথে বসিয়ে দেয় আর ওখান থেকে চলে যায়, বলে নিজের ব্যবস্থা করো। এরপর আমরা দেখি কিমজুন তো মেয়েটার সাথে কথা বলতে থাকে আর বলে, আমি অন্য একজনকে ভালোবাসি। আর এরপর আমরা দেখি ও রাতের বেলায় তো ইয়ানের সাথে দেখা করতে চলে আসে, আর তারপর ওকে তো হাগ করে, বলে, তুমি তো আমার একমাত্র কমফোর্ট। এরপর আমরা দেখি কিমজুন তো ওখান থেকে চলে যায়, কিন্তু ওরা দুজন দুজনকে অনেক বেশি মিস করতে থাকে। কারোরই যেন সময়টা কাটছিল না। পরদিন ওরা তো সবাই অফিসে আসে, কিন্তু অনেক লোকজন থাকায় ওরা তো দুজন দুজনের সাথে ভালো করে কথাও বলতে পারে না। এরপর আমরা দেখি ও তো অনেক বেশি স্লিম হয়ে যায়। ইয়ান ওর পুরাতন একটা ড্রেস পরে, আর যেটা একেবারে ওর ফিট হয়ে যায়। কিন্তু ওর এই সৌন্দর্য দেখার জন্য ওর বয়ফ্রেন্ডটাই নেই, ওর দিকে ভালো করে তাকায়ও নি। এইগুলো ও ভাবতে থাকে আর মন খারাপ করতে থাকে। তারপর ও ফোন চেক করলে একটা নিউজ দেখতে পায়। ওর আর ওর বয়ফ্রেন্ডের এই নিউজটা কেউ একজন পাবলিশ করে দিয়েছে। আর তখনই সেখানে কিমজুন চলে আসে। কিমজুন ওর কাছে এসে বলে, আমি তোমার কাছে একটু কমফোর্ট চাই। আর তারপর ইয়ান তো বাইরে বের হয়ে আসে, আর তারপর ওকে হাগ করে, বলে, আমি সবসময় তোমার সাথে আছি, তোমার যখন খুশি তুমি এখানে আসতে পারো। এরপর আমরা দেখি ওরা দুজন দুজনকে হাগ করে। এরপর দেখা যায় ওরা তো ঘরের ভিতরে আসে। কিমজুন আজ রাতে এখানেই থাকবে। এরপর দেখা যায় আস্তে আস্তে করে ওর হাঁটুর ব্যথাটা বাড়তে থাকে। তখন আমরা দেখি ইয়ান বুঝতে পারে, আর তার জন্য রুম থেকে চলে যায়। ওর হাঁটুর ব্যথাটা অনেক বেশি বেড়ে যায়। ও তো কান্না করতে থাকে আর চিল্লাতে থাকে। দরজার এ পাশ থেকে ও বুঝতে পারে। সহ্য করতে না পেরে ও তো জাংকে ফোন করে যে ওর অনেক বেশি কষ্ট হচ্ছে, কিমজনের অবস্থা খুবই খারাপ। এরপর আমরা পাস্টের একটা ঘটনা দেখতে পাই। জাংয়ের অবস্থাও অনেক বেশি খারাপ ছিল, আর ও অনেক বেশি ক্ষত অবস্থায় ছিল। কিমজুনি ওকে রক্ষা করে আর ওকে বাঁচায়, আর তারপরে ওর সাথে রাখে, ওকে বক্সিং শেখায় আর ওকে ক্যাপাবল করে তোলে। এরপর আমরা দেখি ওই মেয়েটা তো ওর কাছে আসে আর এসে বলে, তুমি এত কি ভাবছো, আমি তোমার পাশে আছি। এরপর দেখা যায় পরদিন সকালবেলা ও বের হয়। কিমজুন এসে দেখে ওর বন্ধুরাও এখানে আছে। ও বুঝতে পারে এগুলো কে করেছে। তারপর আমরা দেখি ওরা সবাই একসাথে মিলে ব্রেকফাস্ট রেডি করে। সেগুলো খেয়ে ওরা পার্কে যায়, এখানে ওরা আজ এক্সারসাইজ করবে। কিন্তু এই জায়গাটা কিমজুনের একেবারেই পছন্দ নয়, কিন্তু কিছু করার নেই, ওর গার্লফ্রেন্ড ওকে এখানে এনেছে, তাই ওকে খুশি হতেই হবে। এরপর আমরা গ্র্যান্ডমাকে দেখি, গ্র্যান্ডমাও কিছু একটা বুঝে ফেলে, আর ওই নিউজটা দেখার পরে সে তো বুঝে যায়। এদিকে ওর বাবাও সবকিছু জেনে যায়। ও তো ওর বাবার সাথে দেখা করতে আসে। তখন ওর বাবা তো জিজ্ঞেস করে, তোমার হাঁটুর কি অবস্থা এখন? আসলে ওর বাবা ওর খোঁজ ঠিকই রাখতো, কিন্তু সে এই ভালোবাসাটা কখনোই প্রকাশ করেনি। তারপর আমরা দেখি কিমজুন যখন বেরিয়ে আসে, ও তো স্টেপ মমকে থ্যাঙ্কস বলে, বলে আমার বাবাকে আর গ্র্যান্ডমাকে খেয়াল রাখার জন্য। তারপর ও ওখান থেকে চলে যায়, আর উনিও অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর আমরা দেখি ইয়ানের ফ্রেন্ড আসে কিমজুনের কাছে আর বলে, আমার ছেলেটাকে একটু রেখো। এরপর কিমজুন তো ইয়ানকে ফোন করে, বলে, তোমার ফ্রেন্ড এসেছিল আর তারপর তার ছেলেটাকে এখানে রেখে গিয়েছে, তুমি তাড়াতাড়ি এখানে চলে এসো। ভিডিও কলে ও তো ওই ছেলেটাকেও দেখাতে থাকে। ইয়ান তো দেখে হাসতে থাকে। ও তাড়াতাড়ি সেখানে আসলে দেখে ছেলেটা ঘুমিয়ে পড়েছে, আর এটা তো কিমজুনি করেছে, বাচ্চাটাকে ঘুম পাড়িয়ে দিয়েছে। আর তারপর ওরা দুজন একসাথে বসে রোম্যান্স করতে থাকে, বলে, দেখো আমি খুব ভালো বাচ্চাও পালতে পারি। এরপর আমরা দেখি ওরা একই রুমে ঘুমিয়ে পড়ে, কিন্তু একজন উপরে আর একজন নিচে।
কিন্তু কিমজুন তো নিজেকে কন্ট্রোল করতে পারে না, আর তারপর গিয়ে ওকে তো কিস করে বসে। পরদিন আমরা দেখি আজকে তো ওদের এই কোম্পানির ডিরেক্টর ঘোষণা করা হবে। তার জন্য মিয়ান তো অনেক বেশি খুশি ছিল। ও খুব সুন্দর ড্রেস পরে রেডি হয়ে আসে। তখন ওর ফ্রেন্ড বলে, তুমি এত নার্ভাস কেন, মনে হচ্ছে ডিরেক্টর তুমি হবে। ও তো এসব কথার খুব একটা পাত্তা দেয় না, কেননা আজকে ডিরেক্টর হিসাবে কিমজুনকেই ঘোষণা করা হবে। সবাই তো ওর জন্য ওয়েট করতে থাকে, কিন্তু ও তো আসে না। অনেক লেট হয়ে যায়, ওর গ্র্যান্ডমাও চলে আসে, কিন্তু ওই আসে না। তারপর আমরা দেখি সবাই তো এটা নিয়ে কানাঘুষা করতে থাকে যে কিমজুন কোথায়। তারপর আমরা দেখি ওরা তাড়াতাড়ি ওকে খোঁজার জন্য চলে যায়। ও তো বুঝতে পারে নার্ভাস হলে ওর হাঁটুর ব্যথাটা অনেক বেড়ে যায়। তারপর আমরা দেখি খুঁজতে খুঁজতে ও তো কিমজুনকে খুঁজে পায়। ইয়ান তো ওর কাছে যায় আর বলে, আজকে তো তোমার দিন, তুমি কেন কষ্ট পাচ্ছ বা নার্ভাস হচ্ছ? তোমার নানি আর তোমার বাবা তোমার জন্য অপেক্ষা করছে, যেটা তারা আগে কখনোই করেনি। তারা তোমাকে অনেক ভালোবাসে, আর তোমার উপর সব দায়িত্ব তারা দিতে চায়। তাই নিজের উপর বিশ্বাস রাখো। তারপর আমরা দেখি ও তো সত্যিই ঠিক হয়ে ওঠে, আর সবাই ওইখানে চলে যায়। ওকে দেখা মাত্রই নানি তো অনেক বেশি খুশি হয়ে যায়, আর ও নিজেই গিয়ে প্রমাণ করে দেয়। আর ও নিজেই ঘোষণা করে যে ও আজ থেকে এখানকার ডিরেক্টর। নানি এটা দেখে সে কান্না করে দেয়, সে তার উত্তরাধিকারীকে পেয়ে গিয়েছে। এরপর আমরা দেখি অনুষ্ঠান শেষ হয়ে গেলে সবাই তো যার যার মতো চলে যায়, কিন্তু ইয়ান তো নামতে গিয়ে সিঁড়িতে পড়ে যায় আর ওর পায়ে একটু ব্যথা লাগে। আর তখনই সেখানে আমাদের ডিরেক্টর কিমজুন তো চলে আসে, আর তারপর ওর পাটা ঠিক করে দেয়। আর এদিকে আমরা দেখি মেয়েটা অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে। তখনই সেখানে দোষীকে সে ওকে হেল্প করে আর বাসায় নিয়ে যায়। তারপর ওদের মধ্যে যে প্রবলেমগুলো থাকে এগুলো তো ওরা সলভ করে নেয়, আর দুজন দুজনকে হাগ করে। এদিকে জি আর জাং তো ওকে ধরে বাড়িতে নিয়ে আসে। ও বাড়িতে ঢুকে দেখে ওর মা এসেছে, আর তারপর ওরা দুইজন তো ওর মায়ের এত প্রশংসা করে যে ওদের ফ্যান হয়ে যায়, আর মায়ের সাথে সম্পর্কও ভালো হয়ে যায়। এদিকে কিমজুনের একা একা বাড়িতে ভালো লাগছিল না, তার জন্য বারবার সে তো টেক্সট করছিল। পরদিন সকালবেলা ওরা তো ওর জন্য খাবারও নিয়ে আসে। এই খাবারগুলো ওর তো অনেক বেশি ভালো লাগে। এরপর আমরা দেখি ইয়ান তো অফিসে কাজ করছিল, আর ওর দিনটাও খুব ভালো ছিল। আর ডিরেক্টর নিজে এসে তো ওকে সবার সামনেই নিয়ে যায়, কেননা এখন আর রিলেশনটা লুকোচুরি নেই। আর তারপর ওকে তো চেক আপের জন্য নিয়ে যাওয়া হয়। ও আগের থেকে অনেক বেটার আছে, আর ওর পাস্টের কথাগুলো মনে পড়তে থাকে, কিভাবে এখানে ওকে জোর করে আনা হয়েছিল। আর আজকে তো দুজন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হয়ে গিয়েছে। মাত্র কয়েক মাসের মধ্যেই সবকিছু চেঞ্জ হয়ে গিয়েছে, আর সে তার গার্লফ্রেন্ডের প্রতি অনেক বেশি কেয়ারফুল। আর ওয়েট কমে যাওয়ায় ওকে তো ফাইনালি আজকে একটা আইসক্রিমও কিনে দিয়েছে, যেটা খেয়ে ও অনেক খুশি। গ্র্যান্ডমা তো কিমজুনের স্টেপ মাদারের সাথে আবার দেখা করে আর তাকে থ্যাঙ্কস বলে এতদিন তাকে খেয়াল রাখার জন্য। আর তারপর ইয়ান তো জাংয়ের মায়ের সাথে দেখা করতে যায়, আর সব কথা খুলে বলে। বলে, আপনার ছেলে আপনাকে এখন অনেক ভালোবাসে। এরপর আমরা দেখি ও তো ওর বাবার সাথে দেখা করতে চাই। কিমজুনের বাবার সাথে দেখা করতে গেলে বাবা তো ওর সাথে ডিনার করতে চায়, যাতে করে ও অনেক বেশি খুশি হয়। এরপর আমরা দেখি ও তো রেডি হচ্ছিল। ইয়ান ওর বয়ফ্রেন্ডের জন্য আজকে স্পেশালি রেডি হচ্ছে, আর তখনই ওই পিচ্চিটা ওখানে ছিল। তারপর ওরা তো সবাই একসাথে হয়, ওরা আজকে একটা সেলিব্রেট করে। ওরা একসাথে হয়ে অনেক মজা করে আর অনেক খাবারও খায়। এভাবেই ওরা খুব সুন্দর সময় পাস করতে থাকে। ইয়ান তো জাংকে বলে, তোমার মা তোমার জন্য ওয়েট করছে। তার জন্য ওকে তো গাড়ির চাবি দিয়ে দেওয়া হয়। আর এইদিকে আমরা দেখতে পাই যে ওর সৎ ভাই তো সুইসাইড করার চেষ্টা করে। তখন ওর মা গিয়ে অনেক কান্নাকাটি করে, আর এগুলো দেখে ওর মামা তো অনেক রেগে যায় আর বলে, কিমজুনকে আমি ছাড়বো না, ওকে আমি শেষ করে দিব। তখন ওর বোন তো অনেক নিষেধ করে যে এরকম কিছুই করো না। এরপর আমরা দেখি এগুলো মিন শুনতে পায়, আর সেক্রেটারি মিন তো কিমকে ফোন করে বলে দেয় যে তোমাকে ও খুন করার জন্য এগিয়ে যাচ্ছে তোমার কারের পিছনে, কিন্তু ওর কারে তো ছিল জাং। এটা জানার পরে ও তো গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে আর পিছু করতে থাকে। আর এদিকে ওই লোকটাও ওই গাড়ির পিছু করতে থাকে, যে যেভাবেই হোক ও আজকে শেষ করে দিবে। এগুলো করতে করতে বেশ কিছুদিন ওরা এগিয়ে যায়, আর তখন একটা গাড়ি উল্টে যায়,
আর অ্যাক্সিডেন্ট হয়ে যায়। জাং গাড়ি থেকে বের হয়ে আসে, জাংয়ের তো কিছুই হয়নি। ও গিয়ে দেখতে পায় এটা তো আর কেউই নয়, এটা তো ছিল কিমজুন। কিমজুন বাঁচাতে গিয়ে ওর অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আর ওকে বাঁচাতে গিয়ে এখানে ওর স্টেপ মায়েরও অনেক ক্ষতি হয়ে যায়। কিন্তু মাঝখান থেকে এই লোকটা আর জাং তো বেঁচে গিয়েছে, ওদের কিছুই হয়নি। কিমজুনের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়, ওকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে আসা হয়। আর তারপর ওকে তো অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। ওরা সবাই অনেক কান্না করতে থাকে, আর জাংয়ের মাও জাংয়ের জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু ও তো আর আসে না। এদিকে আমরা দেখি এখানে ও তো কিছুই জানতো না, ইয়ান কিছুই জানতো না, আর কেউ ওকে কিছু বলেও নি। ও বারবার ফোন করলে ওর ফোনটা সুইচ অফ দেখায়, ও কারোর সাথে কন্ট্যাক্টও করতে পারে না। পরদিন সকালে জাং তো মায়ের সাথে দেখা করতে যায়, আর সব কথা খুলে বলে। মা তো ওকে জড়িয়ে ধরে, আর ফাইনালি ও তো ওর মাকে পেয়ে যায়, আর ওর মাও ওকে বুকে টেনে নেয়। এদিকে আমরা দেখি যে ওর স্টেপ মমও অনেক বেশি গুরুতর আহত হয়। কিমজুনের বাবা তো কিমজুনকে দেখতে আসে, আর ডক্টরকে বলে যেভাবেই হোক আমার ছেলেকে সুস্থ করো, খুব তাড়াতাড়ি, যত টাকা লাগে আমি দিব। এরপর আমরা ইয়ানকে দেখি। ইয়াং তো ওর ফ্রেন্ডের বাসায় যায়, কেননা সে আজ অফিস আসেনি। গিয়ে অনেক কথা শুনিয়ে দেয়, আর তারপরে মনে যত কষ্ট থাকে সব প্রকাশ করে। বলে তুমি তো আমার ফ্রেন্ড ছিলে, আমি এমন কি করেছি যে তুমি আমার সাথে এমনটা করছো? তুমি আমার বয়ফ্রেন্ডকে কেটে নিয়েছো, আর তুমি আমাকে সরিও বলনি। তখন মেয়েটা তো ওকে বলে যে সে কি কি ফিল করেছিল। কিমজুনের জ্ঞান ফিরে আসে, কিন্তু ওর অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল। ওর ওই পায়েই আবার ক্ষত হয়েছিল, আর অনেক খারাপ অবস্থা হয়ে গিয়েছিল। ও বারবার বলছিল ও যেন ইয়ানের সামনে যেতে চায় না। ওরা সবাই অনেক বেশি কান্না করছিল। এরপর আমরা দেখি জি আর জাং যখন বাসায় ফিরে তখন সেখানে ইয়ানও থাকে। ইয়ান আগে থেকে এখানে দাঁড়িয়েছিল, জিজ্ঞেস করে কি হয়েছে, কিমজুন কোথায়। ওরা তো ফার্স্টে বলতে চায় না। ফাইনালি যখন ও জানতে পারে ও তো দৌড়ে হাসপাতালে যায়। ও তাড়াতাড়ি ওকে দেখার জন্য রুমের কাছে যেতে চাইলেই সবাই ওকে আটকে ধরে, কেননা আগে থেকেই বলা আছে যাতে ওকে আসতে দেওয়া না হয়। বাইরে থেকে ও চিল্লাতে থাকে। তখন আমরা দেখি ও তো অনেক কষ্ট করে ওর ফোনটা নেয়, আর ওকে টেক্সট করে, আর বলে ট্যাপ ট্যাপ। ওদের এটা একটা কোড ছিল, ও যখনই ট্যাপ ট্যাপ বলবে তখনই যেন ওর থেকে ইয়ান দূরে চলে যায়। ইয়ান তো এটা দেখতে পায়, আর বুঝতে পারে যে ও অনেক বেশি লো ফিল করছে। আসলে ওর সাইকোলজিক্যাল প্রবলেমটাই বেশি ছিল। তারপর ও দরজার কাছে যায়। ইয়ান তো বলতে থাকে তুমি সবসময় আমার কাছে অনেক বেশি হ্যান্ডসাম, আর আমি সবসময় তোমাকে অনেক বেশি ভালোবাসবো। এটা বলে ও তো কান্না করতে থাকে, আর এগুলো শোনার পরে কিমজুনও অনেক বেশি কান্না করতে থাকে। এদিকে গ্র্যান্ডমা তো ওই মহিলার সাথে দেখা করতে যায়, আর তারপরে গিয়ে ওনাকে ধন্যবাদ দেয়। বলে তুমি না থাকলে হয়তো আমি আমার গ্র্যান্ডসনকে আর পেতামই না। ইয়ান তো বাসায় এসে অনেক কান্না করে, কেননা এই অবস্থাতেও ও ওর ভালোবাসার মানুষের কাছে নেই। এদিকে দোস্তিকদের সব সমস্যাও সমাধান হয়ে যায়, ওরাও খুব হ্যাপি থাকে। তারপর আমরা দেখি লোকটা ওনার ভুলটা বুঝতে পারে, আর তারপর নিজেই রেজিগনেশন লেটারটা রেডি করে, আর চাকরিটা ছেড়ে দেয়, আর নিজের ভুল স্বীকার করে যে সত্যিই সে ভুল করেছে। তারপর আমরা দেখি ইয়ান তো ওর মায়ের কাছে যায়, আর এখানে বেশ কিছুদিন সময় কাটায়। ওর কিছুই যেন ভালো লাগে না, আর এইরকমই অনেকটা দিন পার হয়ে যায়। ও নিজেকে ভালো রাখার চেষ্টা করে, নিজেই ভালো খাবার খায়, কিন্তু ও নিজেকে তো ধরে রাখতে পারে না। ও অনেক বেশি কান্না করে, আর তারপর ওকে ওর মা অনেক সান্ত্বনা দেয়। আর এভাবেই তো ওর দিন কাটছিল। এরপর আমরা জাংকে দেখি, ও তো বক্সিংয়ে চ্যাম্পিয়ন হয়ে যায়, আর তারপরে ও তো একটা মেডেলও পেয়ে যায়। এরপর দেখা যায় ও তো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। ইয়ান তো সামনে কিমজুনকে দেখতে পায়, আর তারপর কিমজুনের দিকে ও আস্তে আস্তে এগিয়ে যায়, আর কিমজুনও ওর দু হাতটা ওর দিকে বাড়িয়ে রেখেছিল। তারপর আমরা দেখি ইয়ান ওর দিকে এগিয়ে যাচ্ছিল, কিন্তু ও তো ওখান দিয়ে চলে যায়। এটা আসলে ওর একটা কল্পনা ছিল, সব জায়গাতেই ও কিমজুনকে এরকম দেখতে পেত। তারপরে ও আবারও কিমজুনকে দেখতে পায়, আর এবার ও যখন যেতে যায় ও তো সত্যি বাধা পড়ে যায়, আর এটা সত্যি কিমজুন ছিল। ও তো একেবারেই অবাক হয়ে যায় যে ও কাকে দেখছে, ও নিজেকে বিশ্বাস করতে পারছিল না। ইয়ান তো অবাক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থাকে, ওর তো বিশ্বাস হচ্ছে না যে ও কার সামনে দাঁড়িয়ে আছে। তারপর আমরা দেখি
কিম জুন তো ওর জন্য একটা সোয়েটারও বুনিয়েছে আর তারপর এটা ওর গলায় পরিয়ে দেয় আর এটার সাথে একটা বলও ছিল। এরপর আমরা দেখি ইয়ান তো ওকে টাচ করে। ওর তো বিশ্বাস হচ্ছিল না, তারপর দেখে সত্যি ওর সামনে কিম জুনই দাঁড়িয়ে আছে আর তারপর ওরা দুজন দুজনকে হাগ করে। এরপর আমরা পাস্টের ঘটনা দেখি। ও যখন অসুস্থ অবস্থায় ছিল ও তো তখন বসে বসে এরকম সোয়েটার বুনতো আর ও এইরকম সবসময় ইয়ানকে ফিল করতো যে ইয়ান ওর কাছে আছে, ওকে হাগ করছে। এরপর আমরা ওর বাবাকে দেখি। ওর বাবা এবার ওকে অনেক সাপোর্ট করেছে, এবার আর উনি এই ভুলটা করেনি। উনি এবার শো করেছে যে সে তার ছেলেকে কত ভালোবাসে। তারপর ও যখন সুস্থ হয়ে ওঠে তারপরে সরাসরি ও ইয়ানের কাছে আসে আর ইয়ানের সাথে দেখা করে। আর ইয়ান তো এটা বিশ্বাসই করতে পারছিল না, কেননা এতগুলো দিনও অনেক কষ্ট কাটিয়েছে। তারপর ওরা দুজন একসাথে অফিসে আসে। এখান থেকে লিভ নিয়ে ওরা দুজন বাসায় চলে যায়। আর এখনও ইয়ান অনেক কান্না করতে থাকে, কেননা ও বিশ্বাস করতে পারছে না। এরপর আমরা দোসিককে দেখি। দোসিক তো ওকে বিয়ের জন্য প্রপোজ করে দেয় আর ওরা হ্যাপিলি বিয়েটাও করে ফেলে। কিম জুন তো এবার গ্র্যান্ডমার সাথে দেখা করতে যায়। গ্র্যান্ডমা তো ওকে দেখে বিশ্বাস করতে পারছিল না আর সে তো ভীষণ খুশি হয়ে যায় আর তারপর ওকে তো জড়িয়ে ধরে আর বাবাও অনেক খুশি। এদিকে আমরা দেখি ইয়ান তো রেডি হচ্ছিল আর কিম জুন তো ওকে বারবার টেক্সট করছিল যে তুমি তাড়াতাড়ি চলে এসো। আর তারপর ও তো ওখানে চলে যায়। জি তো দরজা খুলে আর ওরা সবাই অনেক খুশি, কেননা কিম জুন ওদের মাঝে ফিরে এসেছে আর আজকে কিম জুনের বার্থডেও। জাংও অনেক খুশি, সে তার মাকে পেয়ে গিয়েছে আর তার মার খেয়াল রাখার জন্য তার গার্লফ্রেন্ড তো আছেই, কেননা এই মেয়েটাকে ও ফেরাতে পারেনি, তাই ওকে অ্যাকসেপ্ট করতেই হয়েছে। এরপর আমরা দেখি ওরা সবাই তো সারপ্রাইজ রেডি করে আর ওকে সারপ্রাইজলি হ্যাপি বার্থডে জানায়। এরপর দেখা যায় ইয়ান তো ওর জন্য নিজে হাতে কেক রেডি করে আর ওকে উইশ করে। ওখানেই সবাই থাকে, সেক্রেটারি মিনও তো সেখানে থাকে। ওদের সবার সাথে ওরা এনজয় করে আর তারপর সে তো গান গায়, যেটা একেবারেই বেসুরা ছিল। তারপরেও ওরা খুব কষ্ট করে এটা অ্যাকসেপ্ট করে নেয় আর এরপর আমরা দেখি সবাই তো ডান্সও করে। এভাবেই ওরা বার্থডেটি সেলিব্রেট করে আর ওরা খুব খুশি ছিল। দুজনই একসাথে শুয়ে পড়ে, দুজন তো দুজনকে হাগ করে শুয়ে থাকে আর ওরা দুজন দুজনের অনেক কাছেও চলে আসে। পরদিন সকালবেলা আমরা দেখতে পাই ও তো অনেক বেশি লজ্জা পাচ্ছিল, কেননা ওরা রাতে দুজন একসাথেই ছিল। ইয়ান অনেক লজ্জা পাচ্ছিল। এরপর আমরা দেখি ওরা দুজন একসাথে ব্রেকফাস্ট করতে বসে। তারপর কিম জুন তো ওর কোলে মাথা রেখে শুয়ে পড়ে। ও তো এক মুহূর্তের জন্য ইয়ানকে ছাড়তে চায় না। তারপর ওরা তো একসাথে এক্সারসাইজও করে। ইয়ানের বেস্ট ফ্রেন্ডের সাথে ওর সম্পর্কও ভালো হয়ে যায়। মেয়েটা ডোসিককে আসলেই ভালোবাসতো। এরপর আমরা দেখি কিম জুন তো ইয়ানের বাসায় আসে। ওর মা এখানে ছিল ও আগে থেকে জানতো না আর এসে দেখে ও দুই বন্ধু আগে থেকে এখানে গেম খেলছে আর তারপর ওরা ওখান থেকে চলে যায়। কিম জুন তো ওর মায়ের সাথে পরিচিত হয় আর মায়েরও তো ওর খুব ভালো লাগে। এরপর আমরা দেখি ওরা দুজন একসাথে হলিডে পালন করতে বের হয় আর সেখানে ওরা তো একটা টেম্পলেও যায়। সেখানে গিয়ে ওরা তো অনেক উইশও করে আর এখানে একটা সুন্দর পার্ক ছিল যেখানে ওরা অনেক মজা করে। তারপর আমরা দেখি ওরা অনেকগুলো রাইডে ওঠে। এভাবেই বেশ সময় কেটে যায়। তখন আমরা দেখি ইয়ান তো ওর হাত দেখিয়ে বলে আমার এই আঙুলটা একেবারেই ফাঁকা, একটা রিং হলে হয়তো ভালো হতো। তখন আমরা দেখি কিম জুন তো ওর সোয়েটার থেকে ওই বলটা টান দিয়ে নিয়ে যায় আর ওটার মধ্যে থেকে একটা রিং বের হয়ে আসে। ও এই সোয়েটারটির সাথে অনেক আগেই ওকে এই রিংটা দিয়ে ফেলেছে, কিন্তু ও তো এটা বুঝতে পারেনি। তারপর এই রিংটা তো ওকে পরিয়ে দেয় আর তারপর দুজন দুজনকে হাগ করে। ও তো অনেক খুশি, এই রিংটাই বারবার দেখতে থাকে আর বলে আমি আগে কেন বুঝতে পারলাম না। তারপর দেখা যায় ওকে তো বাড়ি পর্যন্ত কিম জুন এগিয়ে দেয় আর তারপর ওখান থেকে ও চলে যায়। ভিতরে ঢুকে ও তো ওর ফ্রেন্ডকে আংটিটা দেখাতে থাকে। ওর ফ্রেন্ড অনেক বেশি খুশি হয় এই আংটিটা দেখে আর বলে তুমি তো এখন বিয়ে করে নিবে। আর গ্র্যান্ডমার সাথে দেখা করার জন্য ওরা তো একটা ড্রেসও সিলেক্ট করে যেটা অনেক বেশি ওল্ড মডেলের ছিল।
ওরা ভাবে গ্র্যান্ডমা হয়তো এভাবে ওকে পছন্দ করবে, কিন্তু পাস্টের আমরা ঘটনা দেখি গ্র্যান্ডমা ওই দিন দরজাতে ওকে দেখেছিল, আর সেদিন থেকে উনি তো ওকে পছন্দ করে নিয়েছিল যে তার গ্র্যান্ডসনকে শুধুমাত্র এই মেয়েটা এত ভালোবাসতে পারবে। কিমজু তো ওর কাছে আসে আর বলে গ্র্যান্ডমা কি বলল। তখন ও তো বলে যে সে একটা শর্ত দিয়েছে, সে বলেছে যে টুইন বেবি দিতে হবে, তাও আবার ছেলে। চলো আমরা এখনই লেগে পড়ি। ও তো বলে এগুলো তুমি কি বলছো, এসব আজে বাজে কথা মাথা থেকে বের করে ফেলো। তারপর তো ও রোমান্টিক হওয়ার চেষ্টা করে। এরপর আমরা দেখি কিমজুন তো বলে ঠিক আছে, তাহলে একটা শর্ত আছে। ও বলে কি শর্ত? তখন আমরা দেখি ওকে তো সেলফ ডিফেন্স শেখানোর জন্য নিয়ে যাই। বলে আগে নিজের আত্মরক্ষা করা শিখো, তারপরে এগুলো ভাবা যাবে। এরপর ওরা তো খুব মজা করে, আর ওরা দুজন দুইজনের সাথে খুব ভালো সময় কাটাতে থাকে, আর ওরা বিয়ের জন্য প্রস্তুতিও নিতে থাকে। এরপর আমরা দেখি ও তো ট্রেডিশনাল ড্রেস পরে আর ফ্যামিলির সবার সাথে দেখা করতে যায়। আর সেখানে যাওয়ার পরে ইয়ান তো একটা গান গায়, আর এই গানটা ছিল গ্র্যান্ডমাকে নিয়ে। তার 70 বছর হয়ে গিয়েছে, সে এখনো মারা যায়নি। গ্র্যান্ড রিপার আসলে এবারও ওরা ভাগিয়ে দিবে। এই গান শুনে সবাই তো হাসতে থাকে। তারপরে ওরা সবাই একসাথে একটা গ্রুপ ফটো তুলে নেয়। এরপর আমরা দেখি যে কিমজুনের বাবা তো অনেক অসুস্থ থাকে, ও তো বাবাকে দেখতে চায়। আর সেখানে যাওয়ার পরে স্টেপ ব্রাদার আর স্টেপ মমির সাথেও দেখা হয়, কিন্তু স্টেপ ব্রাদার ওকে ডিরেক্টর বলে, ও তো বলে আমি তোমার ভাই, আর আমি তোমার বড় ভাই, বাবার পরেই আমি তোমাদের পাশে আছি। ওর ভাই এটা শুনে অনেক বেশি খুশি হয়, আর বাবাও। তারপর আমরা দেখি ওরা দুজন একসাথে জগিংয়েও যায়। কিমজুন তো এক মুহূর্তের জন্য ওর গার্লফ্রেন্ডকে ছাড়তে চায় না, আর বিয়ের জন্য ওরা তো ফটোশ্যুট করতে যায়, সেখানে ওর বন্ধুরাও থাকে। ওরা এখানে অনেক বেশি মজা করে আর একসাথে অনেক ফটো তুলে ওদের মেমোরির জন্য। কিমজুন ফাইনালি তার ভালোবাসাকে পেয়ে যায়, আর ইয়ানো। এরপর আমরা কিছুদিন পরের ঘটনা দেখি। বেশ কয়েক মাস পর আমরা দেখি যে ইয়ান তো একটা জায়গা থেকে ফেরত আসে। কাজের থ্রুতে ও বাইরে গিয়েছিল, কিন্তু কি ও তো আবারও মোটু হয়ে গিয়েছে। এটা দেখার পরে ওর হাজবেন্ড তো অনেক বেশি অবাক হয়ে যায়। তখন ও তো পেট দেখিয়ে বলে যে দেখো আমি তো প্রেগনেন্ট। কিমজুন তো অনেক বেশি খুশি হয়ে যায়। তখন ও তো বলতে থাকে আমি তো মোটু হবই, কেননা আমাদের তো টুইন বেবি আসতে চলেছে। এটা শোনার পরে কিমজুন অনেক খুশি হয়, কিন্তু ও তো বলে মাত্র 3 মাসেই তুমি এত মোটো হয়ে গিয়েছো, বাচ্চা হইতে হইতে তুমি কত বেশি মোটো হয়ে যাবে, আর কিভাবে তোমাকে আমি আবার স্লিম করব। ও তো বলে এত কিছু ভেবো না, বেবি হতে গেলে এরকম হতেই হয়, আর দেখো আমি কতটা কিউট আছি। আর ও তো এটাকে একসেপ্ট করে নেয়, আর ওরা সবাই অনেক বেশি খুশি হয়। আর এই সুন্দর মোমেন্টের মাধ্যমে এই ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। ড্রামাটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবে না। আর ড্রামাটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।